ফিকশন স্টোরিজের আরও একটি নিবেদন নিয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের গল্প গুপ্ত পরবর্তী যুগের ভারতের ইতিহাস অবলম্বনে একটি কাল্পনিক ট্রেজার হান্টিং, রাজগীরের গুপ্তধন। গল্পের সূত্রধার আমি ইমরান। আমার সঙ্গে বিভিন্ন চরিত্রে সেমন্তী, জয়, উৎপল, অনিতা, বিশাল, বেবি ইহান ও হাসনা। গল্পের কাহিনী ইমরান। শুরু হচ্ছে রাজগীরের গুপ্তধন। সৌম্যদীপ্ত বসু ক্যালকাটা ইউনিভার্সিটির পুরাতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বাবা প্রসেনজিৎ ও মা সুলোচনা একমাত্র সন্তান। পড়াশোনার বাইরে বিভিন্ন প্রাচীন পুরাতাত্ত্বিক ও ট্রেজার হান্টিং এর বই পড়া এবং সেগুলো নিয়ে রিসার্চ করা ওর নেশা। ইচ্ছা দাদু প্রভাকর বসুর মতো একজন বিখ্যাত আর্কিওলজিস্ট হয়ে দেখানো। ব্রিটিশ আর্কিওলজিস্ট মর্টিমার হুইলারের একটা বই থেকে চোখ সরিয়ে কি হয়েছে চশমাটা খুলতে খুলতে বিরক্তির সঙ্গে বলে উঠল সে। কি হয়েছে মানে? আর আজকের দিনেও এসব বই নিয়ে বসেছিস? কোথায় একটু বাইরে বেরোবি, বন্ধুদের সঙ্গে একটু পার্টি টার্টি করবি, তা নয়। এনে হাকর দেখি। কি ওটা? হাকর হাকর। মা, তুমি জানো আমার পায়েস ভালো লাগে না। জন্মদিনের দিন একটু খেতে হয় বাবা। কত বড় হয়ে গেল বাবাটা আমার। এই সেদিনই তো জানো তোকে স্কুলে ভর্তি করা হলো। বাবার হাত ধরে যখন তুই স্কুল ইউনিফর্মটা পরে গুটি গুটি পায়ে হেঁটে গাড়িটায় গিয়ে উঠতিস, আমি এক দৃষ্টি তাকিয়ে থাকতাম। দেখতে দেখতে 21টা বছর কেটে গেল। এটা ধর, হ্যাপি বার্থডে বাবু। এটা কি? খুলে দেখ না। এ তো সুইস ঘড়ি, ইম্পোর্টেড। ওয়াটারপ্রুফ, কম্পাসও আছে। দেখ, তোর জন্য 1 মাস আগেই আনিয়ে রেখেছে বাবা। থ্যাংক ইউ মা। তবে এত খরচ করতে গেলে কেন বলো তো? আমি কি আর সেই ছোট্টটি আছি? মা বাবার কাছে তাদের বাচ্চারা সবসময় ছোট্টটি থাকে বাবা। যা, বসার ঘরে বাবা তোর জন্য ওয়েট করছে। আর একটা সারপ্রাইজ আছে। সৌম্য বসার ঘরে প্রবেশ করলো। বাবা। হ্যাঁ, এসো, বসো। শুভ জন্মদিন। থ্যাংক ইউ বাবা। তোমার জন্য অনেক দিন থেকে একটা জিনিস সামলে রেখেছি। আজ সেটা তোমাকে দেওয়ার সঠিক সময় এসেছে। এই নাও। প্রসেনজিৎ বাবু ছেলের দিকে একটা রূপলি মোড়ক জড়ানো ছোট বাক্স এগিয়ে দিলেন। সৌম্য চশমাটা নাকের উপর তুলে নিয়ে পরম আগ্রহের সঙ্গে বাক্সের আবরণটা খুলতে লাগলো। বাক্সটা আস্তে আস্তে খুলল। একটা চাবি। কিসের চাবি এটা বাবা? তোমার দাদুর সারা জীবনের সম্পদ। তোমার দাদুর ঘরের ওই বিরাট আলমারিটা দেখেছো তো? এটা ওটারই চাবি। দাদুর আলমারির চাবি? হ্যাঁ, তোমার যখন 6 বছর বয়স, লাংসে ক্যান্সারের কারণে তখন ওনার মৃত্যু হয়। ওনার পুরাতত্ত্ব সম্বন্ধীয় গবেষণা বা লেখালেখিতে আমার বিশেষ তেমন কিছু আগ্রহ ছিল না। আসলে ওনার এই প্রফেশনটার জন্য একটা সময় মা আর আমাকে উনি খুব একটা সময় দিতে পারতেন না। সবসময় কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতেন। আর ওকালতির লাইনে ঢুকে পড়ায় আমার সব ভালোও লাগতো না। তাই কোনোদিনই ওনার লেখাগুলো নিয়ে ভাবার বা পড়ার
আগ্রহ বা সময় কোনোটাই সেভাবে করতে পারিনি। তবে তোমাকে খুবই ভালোবাসতেন, তোমার মধ্যে ওনার বিষয়টার প্রতি আগ্রহটাও খুঁজে পেয়েছিলেন। তাই মারা যাওয়ার আগে ওনার আলমারির চাবিটা আমার হাতে দিয়ে বলেছিলেন, এটা সামনে রাখিস বাবা। আলমারিটার মধ্যে আমার জীবনের অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে। মাঝে মধ্যে পরিষ্কার টরিষ্কার করিস, বইপত্রগুলো বাঁচিয়ে রাখিস। সমু বড় হলে উপযুক্ত সময়ে ওকে এটা দিস, ওর অনেক কাজে লাগবে। তারপর থেকেই আমি আর তোমার মা ঠিক করি প্রাপ্তবয়স্ক হলেই তারপর তোমার হাতে এটা দেওয়া হবে। আগ্রহ না থাকলেও আমি নিশ্চিত এটা তোমার জন্মদিন ও জীবনের সবচেয়ে মূল্যবান উপহার বলে প্রমাণিত হবে। সৌম্যর মনে পড়ল, এই আলমারিটায় কি আছে মা? বইপত্র আছে বাবা, বড় হলে পড়বে কেমন। ছোটবেলা থেকেই ওই আলমারিটার প্রতি ওর আগ্রহের কথাটা। বাবার কথাগুলো শুনে আনন্দের লাফিয়ে উঠে বলে উঠল, অবশ্যই বাবা, আমি এখনই ওটা খুলে দেখতে চাই। উত্তেজনা ও আবেগের সঙ্গে দাদুর ঘরে প্রবেশ করলো সৌম্য। সামনে সেগুন কাঠের তৈরি প্রায় 6.5 ফুটের চকচকে আলমারিটা দেখতে পেল। চাবি ঘুরিয়ে পাল্লাটা খুলল। আলমারিটা খুলে দু চোখ ভরে দেখতে লাগলো ভেতরের বইয়ের শাড়ি, ডায়েরি, পুরনো এক্সকাভেশনের ছবির অ্যালবাম, আর্টিফ্যাক্টস, আরো কত কিছু। একে একে সবকিছু হাতে নিয়ে পরম আগ্রহের সঙ্গে পর্যবেক্ষণ করতে লাগলো। এসব দেখতে দেখতেই হঠাৎ ওর চোখ গেল একেবারে উপরের সারিতে সাজিয়ে রাখা বিশেষ এক প্রকারের সোনালী পাতার 4-5টা ডায়েরির উপর। একটা একটা করে হাতে নিয়ে দেখতে লাগলো সে। এগুলো অবশ্য দাদু প্রভাকর বসুর রোজনামচা, বাবা প্রসেনজিৎ বসুর বড় হয়ে ওঠা, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক খোঁজে যাওয়ার ঘটনা ইত্যাদি সম্বন্ধে। ডায়েরিগুলো দেখে সমর হঠাৎ ছোটবেলার একটা দৃশ্য মনে পড়ে গেল। দাদু ভাই, তুমি কি করছো? তুমি আমাকে ধরে ফেলেছ? আমি লুকিয়ে লুকিয়ে আমার সব সিক্রেটগুলো পড়ে নিচ্ছিলাম। সব পড়ে নিয়েছো? না, আর একটু বাকি আছে। তুমি বড় হলে এই গোটা আলমারিটা তোমার হয়ে যাবে। সত্যি? সত্যি। এসব ভাবতে ভাবতেই একটা একটা করে চোখ বোলাতে বোলাতে সে পঞ্চম অর্থাৎ শেষ ডায়েরিটা খুলল। তবে প্রথম পাতার হেডিংটা দেখে সে নিতান্তই আশ্চর্য হল। লেখা ছিল, শুধুমাত্র সৌম্যদীপ্তের জন্য। প্রায় 14-15 বছর আগে দাদু প্রভাকর কেবলমাত্র তার জন্য আলাদা করে কিছু লিখে গেছেন দেখে সৌম্য অভিভূত ও আশ্চর্য হল। পাতা উল্টিয়ে সে পরের পাতায় গেল। আস্তে আস্তে পড়তে শুরু করলো। আশা করি অনেক বড় হয়ে গেছো। আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা বা বলতে পারো ইতিহাস তোমাকে বলার সঠিক সময় চলে এসেছে। খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবে, কেমন? শুরুতে পূর্ব ভারতের ইতিহাস থেকে কিছুটা উল্লেখ করলে তোমার কিছুটা বুঝতে সুবিধা হবে। আজ থেকে প্রায় 1300 বছর আগেকার ঘটনা। 638 খ্রিস্টাব্দে শশাঙ্ক তার 9 বছর পর 647-এ হর্ষবর্ধনের মৃত্যুর পর বাংলায় এক চরম অরাজক ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিহাসে এই অবস্থা মাৎসন্যায় নামে পরিচিত তা আমরা জানি। তবে এই সময়ে ঘটে যাওয়া আনুমানিক 60-70 বছরের স্পেসিফিক কতগুলি ঘটনা আমাদের অনেকেরই অজানা। বর্তমান বিহার বা মগধে তখন পরবর্তী গুপ্তদের রাজত্ব। এই পরবর্তী গুপ্ত বা ল্যাটার গুপ্তাদের সঙ্গে ভারতের নেপোলিয়ান সমুদ্রগুপ্তের ইম্পিরিয়াল বংশের কোনো যোগ আছে কিনা
সে বিষয়ে কোনো ঐতিহাসিকই স্পষ্ট ধারণা দিতে পারেননি। তবে যাই হোক, হর্ষবর্ধনের মৃত্যুর পর এই পরবর্তী গুপ্তারা ধীরে ধীরে তাদের সামন্ত অবস্থা কাটিয়ে পুনরায় মগধের রাজতন্ত্রের সত্ত্ব অধিকার করতে থাকে। আনুমানিক 712 খ্রিস্টাব্দে আদিত্যগুপ্ত সিংহাসনে বসেন। শ্রেষ্ঠ গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের তিনি ছিলেন অন্ধভক্ত। সিংহাসনে বসেই তাই আশেপাশের ছোটখাটো সামন্ত ও রাজাদের বশ্যতা স্বীকার করানোর মাধ্যমে তার রাজত্ব শুরু করেন। এভাবেই চলতে চলতে আনুমানিক 715 খ্রিস্টাব্দের শেষের দিকে আদিত্যগুপ্ত তার জীবনের সব থেকে বড় যুদ্ধের সম্মুখীন হন। মধ্য ও দক্ষিণ বাংলায় তখন খড়গ রাজাদের রাজত্ব। সাম্রাজ্য বাড়াতে বাড়াতে আদিত্য বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের কাছে খড়গরাজ উদয়নারায়ণ খড়গের সীমানায় এসে উপস্থিত। স্বাভাবিকভাবেই উদয় আদিত্যের বশ্যতা অস্বীকার করে। ফলস্বরূপ দুই সমসাময়িক শক্তির মধ্যে এক বিরাট যুদ্ধ বেঁধে যায়। শেষ পর্যন্ত উদয়নারায়ণ হার মেনে সন্ধি করতে বাধ্য হয়। আদিত্য দক্ষিণবঙ্গ অধিকার না করলেও খড়গ রাজার বিশাল পরিমাণ ধন সম্পদ অধিকার করে মগধের দিকে রওনা হয়। এরপর 716 খ্রিস্টাব্দের দিকেই বিরাট জয়ের স্মৃতি ইতিহাসের পাতায় লিখে রাখার জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে আদিত্যগুপ্তের মন্ত্রী সদাশিবের বন্ধু শীলপ্রভা নামক এক স্কলার বা পণ্ডিতকে ডেকে আনা হয়। ইনি আসলে বর্তমান সাউথ কোরিয়ার এক ছাত্র ছিলেন, যার আসল নাম ছিল টাও লিন। মূলত ওনার লেখা থেকেই এই ইতিহাসটি সম্পর্কে জানা যায়। এর সঙ্গে আদিত্য লুট করা সম্পদ থেকে প্রায় 750 কেজি সোনা গলিয়ে নতুন এক প্রকার স্বর্ণমুদ্রা বা গোল্ড কয়েনের প্রচলন করেন, যেটা হুবহু সমুদ্রগুপ্তের ধনু খাতে মুদ্রাটির মতো, উল্টো দিকে মা লক্ষ্মী। কিন্তু আদিত্যর কপালে সুখ ঠাঁই করতে পারল না। খড়গ রাজার সঙ্গে যুদ্ধের 6 মাসের মাথায় উত্তর আসামের তিব্বতী শক্তিগুলির আক্রমণ শুরু হয়। এদিকে পশ্চিম থেকে মৌখরীরাও শক্তিশালী হয়ে ওঠে। বেগতিক দেখে আদিত্য তার অধিকাংশ স্বর্ণমুদ্রা পরবর্তী প্রজন্মের জন্য লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন। এর জন্য আদিত্যগুপ্তের মন্ত্রী বন্ধু শীলপ্রভা বা টাও লিনের উপরে এই ধন লুকিয়ে রাখার গোপন আস্তানার নকশা বানানোর দায়িত্ব দেন। টাউলিনের নকশা অনুযায়ী সেটি বানিয়ে সেখানে সমস্ত স্বর্ণমুদ্রাগুলিকে সঞ্চিত করে রাখা হয়। শুধু তাই নয়, এই ট্রেজারকে সেফ রাখার জন্য সিল্ক রুটের মাধ্যমে পিরামিডের দেশ সুদূর মিশর থেকে এক প্রকার জৈব তরলের আমদানি করা হয়। এই তরলে মিশ্রিত জীবাণুটি সম্পর্কে তখন কারও কোনো আইডিয়া ছিল না। এই তরলটিকে ওই গোপন আস্তানা চারিদিকে ব্যবহার করে ওই সম্পদকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা হয়। তবে এর ওষুধও আমদানি করা হয়েছিল, যেটা অবশ্যই শীলপ্রভার কাছেই ছিল। আদিত্যগুপ্তের পুরো কাহিনী ও ওই গোপন আস্তানার নকশা টাওলিন পাণ্ডুলিপির আকারে ওই গোপন ঔষধের সঙ্গে তার একটি সিন্ধুকে সংরক্ষণ করে রাখেন নালন্দায়। এর ঠিক পরে পরে এই মৌখরী তিব্বতী ও মল্ল রাজাদের আক্রমণে জেরবার হয়ে পরবর্তী গুপ্তর আর মাথা তুলতে পারেনি। টাওলিনের কি হয় সে সম্বন্ধেও জানা যায়নি। তবে ওর বানানো নকশা আর আদিত্যগুপ্তের ইতিহাস ওই সিন্ধুকের মধ্যে সংরক্ষিত থেকে যায়। পরে 12th সেঞ্চুরি শেষে বখতিয়ার খলজির আক্রমণে নালন্দা ধ্বংস হলে সেই সিন্ধুকটিও মাটির তলায় চলে যায়। কিন্তু আদিত্যগুপ্তের ইতিহাস মারা যায়নি। 1915 সালে ডেভিড বি স্পুনারের নেতৃত্বে আর্কিওলজিস্টদের একটি টিম নালন্দা ও তার আশেপাশের এক্সকাভেশন বা খনন কার্য শুরু করেন। স্পুনারের অ্যাসিস্ট্যান্টদের মধ্যে একজন ব্রিটিশ পুরাতত্ত্ববিদ ও ট্রেজার হান্টার মাইকেল অস্টিনও ছিলেন। খনন কার্য শুরু হওয়ার বছরখানেক পর মেন লাইব্রেরির দক্ষিণ দিকটায় খুঁড়তে খুঁড়তেই টাওলিনের সেই সিন্দুকটি বাইরে বেরিয়ে আসে। অস্টিন সেদিন সেই সিন্দুকটি সম্বন্ধে পুরোপুরি চেপে যান। ভেতর থেকে শিলপ্রভার পাণ্ডুলিপি ও একটি ভাঙা ওষুধের বোতল পান। সমস্ত কিছু বুঝে স্পুনারকে না বলেই এক্সকাভেশন টিম থেকে বেরিয়ে আসে। পরে কয়েকজন স্থানীয় মজুর জোগাড় করে এসে পৌঁছান নালন্দার দক্ষিণে রাজগীরের পঞ্চপাহাড়ের কাছে গুপ্তধনের গোপন আস্তানায়। প্রাকৃত সংস্কৃত সংমিশ্রণে লেখা
শিলপ্রভার দুর্বোধ্য নকশা বুঝে বুঝে প্রায় 1 সপ্তাহ ধরে দিন রাত মেহনত করে অস্টিন আদিত্য গুপ্তের গোপন আস্তানার কাছে এসে উপস্থিত হন। কিন্তু তার সামনে এসে হাজির হয় বিরাট এক বাধা। দিনরাত কাজ করে একই মজুররা ক্লান্ত, এর উপরে অর্ধেকের বেশি মজুর কোনো এক অজানা জ্বরে আক্রান্ত, 2-3 জন তো মারাও পড়েছে। এই অবস্থায় কোনো মজদুরি আর এগোতে রাজি হলো না। টাউলিনের লিপিতে বিশাল দ্রবনাথ নির্গতাহ গ্রাহমান বিষাণ, অর্থাৎ বিষাক্ত দ্রবণ থেকে নির্গত ভাসমান জীবাণু কথাটি থাকলেও অস্টিন ট্রেজার হান্টিং এর নেশায় সেটা ওভারলুক করে গেছিলেন। আসলে প্রায় 1200 বছরের পুরনো অ্যান্সিয়েন্ট জীবাণুর প্রভাব যে এত বছর পরেও বজায় থাকবে অস্টিন সেটা আশা করতে পারেননি। চোখের সামনে পরপর মৃত্যুর ঘটনা ঘটতে দেখে এবার অস্টিনের মোহভঙ্গ হলো। অজানা একটা ভয় গ্রাস করতে লাগলো ওকে। যদিও ওর একার পক্ষে অভিযান চালিয়ে যাওয়া সম্ভব ছিল না, তাই মন না মানলেও একেবারে দৌড় গোড়া থেকে ফিরে আসতে বাধ্য হন অস্টিন। এবার আসি আমার গল্পে। সালটা 1956-এর। লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আর্কিওলজি বা পুরাতত্ত্ব বিভাগে আমার 3য় বর্ষ। বিলেতে পড়াশোনা করতে যাওয়াটা আমার পছন্দসই না হলেও বাবা মার তীব্র ইচ্ছায় যেতে বাধ্য হই। তবে পরে লন্ডনে থাকাটা বেশ উপভোগী করছিলাম, আর আর্কিওলজি ভালো করে পড়ানোর মতো ইনফ্রাস্ট্রাকচার এদেশে তখনও ঠিকমতো হয়ে ওঠেনি। বিদেশি সায়েন্স আর আর্কিওলজির জার্নালগুলো পড়ে অবসর সময় ভালোই কাটত। ইতিমধ্যে ওই বছরই আমেরিকায় এশিয়া সোসাইটির মতো বিখ্যাত পুরাতাত্ত্বিক নিদর্শনে পরিপূর্ণ একটি সংস্থা প্রতিষ্ঠিত হয়। এখানেই প্রজ্ঞাপারমিতা সূত্রের মতো নালন্দার বিখ্যাত পাণ্ডুলিপি সংরক্ষণেরও খবর পাওয়া যায়। নালন্দা নিয়ে আমার আগ্রহটা সেই ছোটবেলা থেকেই, তাই এই সমস্ত লেখাগুলো পড়তে আমার খুবই ভালো লাগতো। এরকমই একদিন হঠাৎ একটি জার্নালে স্যার অস্টিনের একটা লেখা দেখতে পাই। ওখানেই নালন্দার এক্সকাভেশনের কিছুটা অংশ তুলে ধরেছিলেন। ডিটেলে কিছু লেখেননি, তবে শেষের দিকের কথাগুলোই কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিলেন। বিশেষ করে শেষের সংস্কৃত লাইন দুটো, বিদ্যায়া বেলভূমা নগশ্চ বনশ্চ তত্র শায়িতাহ কুবেরস্য শ্রিয়ম, অর্থাৎ বিদ্যার সমুদ্র তীরে পাহাড় ও অরণ্যরাজি, কুবেরের সম্পদ সেখানে অবশ্যই ঘুমিয়ে আছে। বিদ্যা সমুদ্র অর্থাৎ নালন্দা, আর তার তীরে পাহাড় ও অরণ্য মানে দক্ষিণে রাজগীরের পাহাড়ের কথাই হয়তো বলা হয়েছে। আর কুবেরের সম্পদ বলতে সেখানে লুকানো কোনো গুপ্তধনের কথা বলা হয়েছে হতে পারে। লেখাটা পড়ার পর অস্টিনের সঙ্গে দেখা করার তীব্র ইচ্ছা হয়, কিন্তু লন্ডনে আরো 2 বছর কাটিয়ে মাস্টার্স কমপ্লিট করেই দেশে ফেরার কথা। তাই ইচ্ছা থাকলেও এই রহস্য সম্বন্ধে প্রাথমিকভাবে খুব একটা জানতে পারিনি। 1960-এ দেশে ফিরি। ফিরতে না ফিরতেই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় একটা মোটা মাইনে চাকরি পেয়ে যাই। এদিকে বাবার শরীরটাও ভালো যাচ্ছিল না, তাই সকলে মিলে তড়িঘড়ি বিয়েও দিয়ে দেয়। চাকরি আর সংসার করতে করতে 2-3 বছর কেটে যায়। কলকাতা ফিরে যে অস্টিন সাহেবের সঙ্গে দেখা করার চেষ্টা করিনি তা নয়, হেয়ার স্ট্রিটের কাছে ওনার কলকাতার বাড়িতে চলেও যায় একদিন, কিন্তু দুর্ভাগ্যবশত দেখা হয়নি। জানতে পারি বছর 2 হলো উনি স্কটল্যান্ডের ওনার প্রথম পক্ষের ছেলের কাছে চলে গেছেন। তাই মনের সুপ্ত বাসনাটাকে আরো কিছুটা দমিয়ে সেদিন ফিরে আসি। এরই মধ্যে 63-তে বুবাই মানে তোমার বাবা আমাদের জীবনে আসে। ওকে নিয়ে আমি আর তোমার ঠাকুমা আনন্দে দিন কাটাতে থাকি, সঙ্গে কাজ আর পড়াশোনাও চলতে থাকে। তবে কর্মক্ষেত্রে নালন্দার নামটা শুনলেই বারবার অস্টিনের সেই লেখাটার কথা মনে পড়ে আর মনটা খুঁতখুত করতে থাকে। অবশেষে সেই কৌতূহলে শেষ হয় 2 বছর পর। খবরের কাগজে একদিন হঠাৎ বিখ্যাত আর্কিওলজিস্ট মাইকেল অস্টিনের মৃত্যু সংবাদ পায়। খবরটা পড়া মাত্রই ভেতরটা নাড়া দিয়ে ওঠে। শেষ পর্যন্ত ওনার সঙ্গে দেখা করতে না পারায় মনটা ভেঙে যায়, কিন্তু কোনোভাবেই স্থির রাখতে পারছিলাম না নিজেকে। তাই না পেরে শেষবারের মতো আরেকবার স্যার অস্টিনের হেয়ার স্ট্রিটের বাড়িটায় এসে উপস্থিত হয়।
ওনার দ্বিতীয় পক্ষের বাঙালি স্ত্রী প্রমীলা দেবী অলরেডি বছর দশেক আগে মারা গিয়েছেন। কোনো ছেলে পুলেও ছিল না। বাড়িটায় সদস্য বলতে অস্টিনের স্যালিকার ছেলে ও তার পরিবার, তারাই তখন বাড়িটার দেখাশোনা ও মালিকানা সামলাচ্ছিল। প্রমীলা দেবীর ভাগ্নেকে পুরো পরিচয় দিয়ে সেখানে যাওয়ার কারণ বললেও গুপ্তধন সম্পর্কিত লেখাটার সম্বন্ধে ইচ্ছা করেই বলিনি। প্রথম দিকটায় আমার কথাগুলোই বিশেষ কিছু গুরুত্ব না দিলেও পরে টাকার লোভ দেখালে আস্তে আস্তে অস্টিনের এক্সকাভেশন সম্বন্ধীয় অনেক গোপন নথি বের করে দেয়। সবশেষে বেরিয়ে আসে অস্টিনের একটা পুরনো ডায়েরি আর মহারানী ভিক্টোরিয়ার একটা অয়েল পেন্টিং। নগদ 15,000 টাকার বিনিময়ে মহা আনন্দে সে সেগুলো আমাকে দিয়ে দেয়। বাড়ি ফিরে আর তর সামলাতে না পেরে সেদিন রাতেই সমস্ত জিনিসগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে শুরু করি। অন্যান্য জিনিসগুলো আমার সেরকম কোনো কাজের ছিল না, সবই মিউজিয়ামে বা সংগ্রহালয়ে রাখার মতো ছিল। এরপর অস্টিনের ডায়েরিটা হাতে নিই। ডায়েরির প্রথম পাতাতে এয়ার 1916 লেখাটা দেখে এই আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। এরপর এক এক করে পরপর পাতা উল্টাতে থাকি। পরিষ্কার টানা হাতের কার্সিভ ইংরেজিতে লেখা মিডাইভাল ইন্ডিয়ান হিস্ট্রির সাক্ষ্য নালন্দার এক্সকাভেশনের ঘটনাগুলো রীতিমতো উপভোগ করছিলাম। এরপরই আসল টার্নিং পয়েন্ট। ডায়েরির শেষের পাতাগুলোয় তোমাকে বলা অস্টিনের গুপ্তধন সম্বন্ধীয় ঘটনাগুলো আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে। অস্টিনের অভিযান শুরু, রাজগৃহ বা বর্তমান রাজগীরের পাহাড়গুলিতে উপস্থিত হওয়ার পর পাহাড়ের কোনো একটা গুপ্ত স্থানের মধ্যে দিয়ে প্রবেশ ও পরে একে একে মজদুরদের অজানা জ্বরে মরে যাওয়ার ঘটনাগুলো পড়তে থাকি। ডায়েরিটার শেষের পাতায় টাউলিনের বানানো নকশাটার উল্লেখ পায়, যেটা কোনো একটা অদৃশ্য কালি দিয়ে নতুন করে এঁকে রেখেছিলেন স্যার অস্টিন মহারানী ভিক্টোরিয়ার তৈলচিত্রটার পেছনে। আর তাকে দৃশ্যমান করার জন্য প্রয়োজনীয় কেমিক্যাল ফর্মুলাটাও লিখে রেখেছিলেন নিচে ছোট্ট করে। প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে কেমিক্যালটা তৈরি করে অয়েল পেন্টিংটার পেছনে আস্তে আস্তে ঘষতেই বেরিয়ে আসে প্রাচীন ভারতের একটি অমূল্য নিদর্শন, কোরিয়ান পরিব্রাজক শিল প্রভার বানানো গুপ্তধনের গোপন নকশার প্রতিলিপি। নকশাটা দেখে নিজের চোখে বিশ্বাসই করতে পারছিলাম না। আসলে পরবর্তী গুপ্ত যুগের বানানো প্রায় 1200 বছরের পুরনো একটা গুপ্তধনের নকশা যে এত সহজে হাতে আসবে তা আশা করিনি। তবে পথটা মোটেও সহজ ছিল না। প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করে দুদিন পরে একাই বেরিয়ে পড়ি। টাউলিনের পাণ্ডুলিপিতে গুপ্তধনের গর্ভমুখ রাজগৃহের পঞ্চপাহাড়ের মধ্যে কোনটিতে আছে তা স্পষ্ট করে বলা ছিল না, তাই সেই গর্ভমুখ খুঁজে পেতেই অস্টিনের 4 দিন লেগে গেছিল। পঞ্চম দিনে ওরা ঘোড়া কাটোরা লেকের কাছে শেষ পাহাড়টিতে উপস্থিত হয় আর ওই পাহাড়টিতে এই গর্ভমুখটি আবিষ্কার করে। অস্টিনের বানানো দ্বিতীয় নকশাটায় নির্দিষ্ট পাহাড়টির উল্লেখ থাকায় আমাকে বাকি 4টে পাহাড়ে আর খুঁজতে হয়নি। রাজগীর পৌঁছেই সোজা চলে আসি ওই ঐতিহাসিক ঘোড়া কাটোরা ঝিলের পাড়ে। পরে এর উত্তরের প্রায় 300-350 মিটার উঁচু পাহাড়ের অপর প্রান্তে গিয়ে খোঁজাখুঁজি শুরু করে দিয়ে মাশরুম বা ব্যাঙের ছাতার আকৃতির একটি পাথরেই ওই গুপ্তধনের গর্ভদ্বার বা মেন গেটের ক্লুটি লুকিয়ে থাকার কথা। কিন্তু অনেকগুলি একই রকমের পাথর দেখে সূর্যের আলোয় সঠিকটাকে আইডেন্টিফাই করা খুবই মুশকিল ছিল। আসলে সঠিক পাথরটির গায়ে একটি বিশেষ মেটেরিয়াল বসানো ছিল ওটাকে চেনানোর জন্য, যেটা কেবলমাত্র সন্ধ্যার আবছা আলো বা রাত্রিতেই ঝকমক করে। দিনের আলোয় যেটাকে চিহ্নিত করা প্রায় অসম্ভব। পরে জানতে পারি ওটা আসলে হ্যাকম্যানাইট নামক একটি বিশেষ সোডালাইট যৌগ, যেটা আদিত্যগুপ্তই বিদেশ থেকে আমদানি করেছিল ওর ওই বিশেষ গুণের জন্য। পাহাড়টির উল্টো দিকে ঢালে পৌঁছাতে অবশ্য আমার সন্ধ্যায় হয়ে গেছিল, তাই ঘন্টা 3 ভালো করে খোঁজাখুঁজি করে আসল ব্যাঙের ছাতা পাথরটিকে পাই। ওটার মাথাটাই আসলে গুপ্তধনের গর্ভমুখের দরজার হ্যান্ডেল। সর্বশক্তি দিয়ে কয়েকবার চেষ্টা করতেই ওটা খানিকটা নড়ে ওঠে। এরপর আরেকবার ট্রাই করতেই ঘর ঘর আওয়াজ করে ওটা আস্তে আস্তে ঘুরে যায়। সঙ্গে কোথাও থেকে একটা ভ্যাপসা দুর্গন্ধযুক্ত বাতাস বেরিয়ে আসে।
সন্ধ্যার আবছা আলোয় পিছনে তাকিয়ে দেখি মিটার কুড়ি দূরে পাহাড়ের শুকনো পাথরগুলো থেকে কিছুটা অংশ ফাঁক হয়ে একটা গুহার মুখের মতো অংশ তৈরি করেছে। আনন্দে উৎফুল্ল হয়ে তেলের মশালটা জ্বালিয়ে আস্তে আস্তে গুহার মধ্যে প্রবেশ করি। ভেতরে ঢুকে কিছুটা এগোতেই 5টা প্রায় ফুট 5-6 ব্যাসের একই রকমের পাথর কেটে বানানো রাস্তা বা টানেল দেখতে পাই। অস্টিনের ডায়েরিতে এই টানেলের কথা আগেই পড়েছি, তাই ভুল টানেলে ঢুকে সময় নষ্ট করিনি। দুর্ভাগ্যবশত শিলপ্রভার নকশার ওই অংশটা ছেঁড়া থাকায় অস্টিন ও তার দলবল এই টানেলের ধাঁধায় পড়েই সর্বশান্ত হয়েছিল। 5টির মধ্যে বাঁ দিক থেকে প্রথম 4টি আসলে সময় নষ্ট করানোর একটা পন্থা। 2টি করে টানেল একে অপরের সঙ্গে শেষে গিয়ে যুক্ত হয়ে একটা ইউ আকৃতির নলের মতো রয়েছে। অস্টিন ও তার দলবল প্রথমে বাঁ দিকে শেষ টানেলটিতে ঢোকে। প্রায় কিলোমিটার খানেক ঝুঁকে ঝুঁকে চলার পরে ওরা দেখে টানেলটি 180 ডিগ্রি ঘুরে পেছনের দিকে যেতে শুরু করেছে। ওরাও উপায় না দেখে সেই বরাবর চলতে শুরু করে, কিন্তু শেষ পর্যন্ত যেটাই ঢুকেছিল তার পাশেরটা থেকে এসে বের হয়। পাশের 2টো টানেলের ক্ষেত্রেও ওই একই ঘটনা ঘটে। সর্বশেষ অর্থাৎ ডান দিকে শেষ টানেলটায় যাওয়ার সময় অস্টিনের অর্ধেকের বেশি সঙ্গী মনোবল হারিয়ে ফেলে। বাকিরা যেতে রাজি হলেও দীর্ঘক্ষণ ধরে এই অন্ধকার গুহায় ঘোরাঘুরি করার জন্য আর কোনো এক অজানা জীবাণুর আক্রমণে তীব্র জ্বর, শ্বাসকষ্ট আর হাতে পায়ে তীব্র জ্বালা অনুভব করে। শেষ পর্যন্ত টানেলের এন্ডে পৌঁছালেও অস্টিন সেখান থেকে এগিয়ে যাওয়ার কোনো পথ খুঁজে পায়নি। ওর সঙ্গের মজুররা তখন তেষ্টাও তীব্র জ্বরে মৃত্যু শরণাপন্ন। 2-3 জনকে তো টানেলের মধ্যেই ফেলে এসেছিল ওরা। অস্টিনের নিজেরও খুব একটা ভালো মনে হচ্ছিল না, চোখ ঝাপসা হয়ে আসছিল ওর। তাই ইচ্ছা থাকলেও তাকে এখানেই তার অভিযান বন্ধ করতে হয়েছিল। তবে পরে আবার কেন উনি অভিযান চালাননি সেটা স্পষ্ট নয়। হয়তো 5ম টানেলটার মুখ খুঁজে না পাওয়ার ভয়ে, না হলে হয়তো মজুরদের মৃত্যু ওনাকে বড় একটা ধাক্কা দিয়েছিল। তবে ওনার ডায়েরিটা পড়ে আমার মনে হয়েছিল গুপ্তধনের উপস্থিতি সম্বন্ধে উনি নিশ্চিত। তাই আর দেরি না করে 5ম অর্থাৎ সবচেয়ে ডান দিকের টানেলটায় ঢুকে পড়ি। কেরোসিন তেলের মশালটা জ্বালিয়ে ধীরে ধীরে এগোতে থাকি। ঝুঁকে ঝুঁকে হাঁটতে খুব বিরক্তি লাগছিল, তবে নতুন কিছু একটা আবিষ্কার করা নেশায় চোখের পাতা ফেলতেও ইচ্ছে করছিল না। পথ শেষ হওয়ার নামই নিচ্ছিল না। মনে হচ্ছিল যেন আজীবন ধরে হেঁটেই চলেছে। বুঝতে পারছিলাম মজুরগুলো কেন হাল ছেড়ে দিয়েছিল। সঙ্গে টাওলিনকেও একবার দেখতে ইচ্ছে করছিল এরকম একটা মারাত্মক ডিজাইন বানানোর জন্য। প্রায় 700-800 মিটার এভাবে হাঁটতে হাঁটতে গুহার শেষ প্রান্তের কালো দেওয়ালটা নজরে আসে। টানেলের মুখ বন্ধ, এগিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। মশালটায় আরো কিছুটা তেল আর গলার মধ্যে খানিকটা জল ঢেলে মাথাটা ঠান্ডা করে চারিদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে শিলপ্রভার নকশাটার সঙ্গে মেলাতে শুরু করি। কোথাও কোনো একটা ক্লু তো হবেই, যাতে করে দেয়ালের ওপারে যাওয়া যায়। নকশার এই অংশে সংস্কৃততে ছোট ছোট করে কিছু একটা লেখা ছিল। আতস কাঁচটা দিয়ে ভালো করে দেখার চেষ্টা করি। লেখা ছিল ভিত্তিকারোহে লুকাইদা সংকেতাম, অর্থাৎ দেওয়ালের মধ্যেই ক্লু লুকিয়ে আছে। প্রায় মিনিট 10 ভালো করে খোঁজার পর মাথার উপরের দিকের পাথরের দেওয়ালে একটা বেমানানসই অন্য রঙের পাথর দেখতে পাই। একটু জোরে চাপ দিতেই ওটা খুলে নিচে পড়ে যায়। পাথরটার আকার ছিল অনেকটা একটা ছেনির মতো। টানেলের বন্ধ মুখে ওটা সেট হওয়ার উপযুক্ত ছিদ্র খুঁজতে থাকি। নিচের দিকে হঠাৎ একটা ছিদ্র নজরে আসে। ছিদ্রটাই পাথরটা সেট করে একটু চাপ দিতেই ঘর 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 আওয়াজ করে কালো দেওয়ালটা সরে গিয়ে বেরিয়ে আসে মাঠের মতো সাইজের একটা বড় হল ঘর, যার অন্য প্রান্তটা দেখতে পাওয়া যাচ্ছিল না। হলের মাঝখানে এক বিরাট বড় অসংখ্য দরজা সম্বলিত গোলক ধাঁধা বা ল্যাবাইরিন্থ। দেখে বুঝতে পারছিলাম এটাকে সলভ করা অতটা সহজ হবে না। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নেমে এসে গোলক ধাঁধার দরজা দিয়ে প্রবেশ করি। ইতিমধ্যে প্রায় 17-18 ঘন্টা এক নাগারে চলার জন্য চোখ বুজে আসছিল। উত্তেজনা চোটে এক্সট্রা খাবার দাবার যা ছিল সব টেন্টের সঙ্গে বাইরেই রেখে চলে এসেছিলাম। খিদে আর তেষ্টায় বিরক্তি চরমে পৌঁছেছিল।
তারপর এই গোলক ধাঁধা একটা আলাদাই মাত্রা জুড়ে দিল। নকশাটা হাতে নিয়ে গোলক ধাঁধাটার উপরের লেখাটা বোঝার চেষ্টা করি। यदि अविमिश्रकारी भव तर्हि अवश्यमेव विनश्यति स्थिरमति अचिंतन बुद्ध हि मार्गं दर्शयिष्यति। যার মানে যতই তাড়াহুড়ো করবে ততই ফেঁসে যাবে, স্থিরভাবে চিন্তা করলে বুদ্ধই পথ দেখাবে। কিন্তু অনেকবার মাথা ঠান্ডা করে ভেবেও এর কোনো উপযুক্ত মানে বের করতে পারলাম না। আসলে দীর্ঘক্ষণ ধরে রেস্ট না নিয়ে এক নাগারে চলতে থাকার জন্য স্বাভাবিক আর স্থিরভাবে চিন্তা ভাবনা করতে পারছিলাম না। যতবারই মনে হয় এই বোধহয় শেষ, ততবারই একটা নতুন দরজা। প্রায় ঘন্টা দেড়েক ছোটাছুটি করার পরও কোনো কুল কিনারা খুঁজে পেলাম না। বুঝতে পারি এটা একজনের কাজ নয়। এবার আমারও ধৈর্যচ্যুতি ঘটে। বুবাই আর তোমার ঠাকুমার মুখটা এবার চোখের সামনে ভেসে ওঠে। বুকের মধ্যে একটা অজানা ভয় কাজ করতে থাকে। টানেলের মধ্যে থেকে আসার সময় দেখা মজুরটার সেই কঙ্কালটার কথা হঠাৎ মনে পড়ে। এবার ল্যাবাইরিন্থটা থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগে, কিন্তু হায়, কোন দিকে যায় সব দরজাই তখন একরকম মনে হচ্ছিল। হঠাৎ জামার ভেতরে হাতে পায়ে গায়ে আর মুখে অসম্ভব একটা জ্বালা অনুভব করতে থাকি। মাথায় হাত পড়তেই আঁতকে উঠি, গা জ্বরে ফেটে যাচ্ছিল। উত্তেজনার চোটে এতক্ষণ খেয়ালই করিনি। এখন বেঁচে বাড়ি ফেরাটাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে কি সেই জীবাণু এখনো কাজ করছে, নাকি কোনো অভিশাপ? এর আগে ট্রেজার হান্টিং এর অনেক ঘটনায় অনেক পুরনো অভিশাপের কথা পড়েছিলাম। সেসব ভাবতে ভাবতেই ফিরে যাওয়ার রাস্তা খুঁজতে থাকি। প্রচন্ড কষ্টে চোখ ঝাপসা হয়ে আসছিল। ভগবানের অশেষ ধন্যবাদ যে শেষ পর্যন্ত সেই দরজাটা খুঁজে পায় যেটা থেকে ঢুকেছিলাম। আর দেরি না করে সোজা হাঁটা দিয়ে গুহার বাইরে বেরিয়ে আসি। মাশরুমের মাথা ঘুরিয়ে আবার গর্ভমুখটিকে আগের মতো করে দিই। বাইরের মুক্ত অক্সিজেনের ঘ্রাণ পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচি। সেই রাতটা পাহাড়ের মাথায় কোনোভাবে কাটিয়ে দিই। পরদিন সোজা চলে আসি পাটনার একটা হসপিটালে। সেখানে গিয়েই জানতে পারি এই অসুস্থতাটা আসলে কোনো অভিশাপ নয়। সেই প্রাচীন মারাত্মক স্মল পক্স যেটার উৎপত্তি হয়েছিল সুদূর চীন দেশে খ্রিস্টীয় ৪র্থ শতকে, পরে ভারতে 7th সেঞ্চুরিতে দেখা দিয়েছিল একবার। তবে গুহার মধ্যে প্রাচীন মিশরীয় এই জীব ভ্যারিওলা ভাইরাসের অন্য কোনো একটা ভ্যারিয়েন্ট ছিল, যেটা ভারতে এর আগে কোনোদিন দেখতে পাওয়া যায়নি। যাই হোক, হসপিটালে মাস 2 কাটিয়ে সুস্থ হয়ে তারপর বাড়ি ফিরি। বাড়ি ফিরে তোমার ঠাকুমাকে সমস্ত কিছু বললে ও তো রীতিমতো দিব্যি নিয়ে নেয় আমার কাছ থেকে। আর বুবাইয়ের মুখের দিকে তাকিয়ে আমিও কিছুটা দমে যাই। আমার ফিরে আসার 1 বছর পর 66-এ স্মল পক্স নিয়ে জনচেতনা বাড়ানো আর ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়। তবে তা মোটেও কার্যকর প্রমাণিত হয়নি। 74-এ এই মারণ ব্যাধিতে ভারতে প্রায় 15,000 লোক মারা যায়। পরে ধীরে ধীরে নিয়ন্ত্রণে এনে 1979 সালে ভারত সহ গোটা পৃথিবী এই স্মল পক্স মুক্ত হয়। যদিও রাজগীরের গুহার মধ্যে সেই ভাইরাস আজও বেঁচে আছে কিনা সে সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। তবে আদিত্য গুপ্তের স্বর্ণমুদ্রা যে ওখানে আছে সে বিষয়ে আমি নিশ্চিত। তুমি যখন আমার লেখাটা পড়ছো, আমি হয়তো তখন অনেক অনেক দূরে চলে গেছি, কিন্তু সেই টানেলে পাওয়া গুপ্তযুগীয় মুদ্রাটা, যেটা আলমারিটার মধ্যে একটা টিনের কৌটোই তোমার জন্য রেখে দিয়েছি, ওটা সব সময় তোমাকে আমার কথা মনে করাবে। ডায়েরির পাতাগুলো থেকে চোখ সরিয়ে সৌম্য এবার আলমারির মধ্যে সেই কৌটোটা খুঁজতে লাগলো। কিছুক্ষণ হাতড়ানোর পর একেবারে নিচের তাকে ভেতরের কোণের দিকে একটা মরচে ধরা ছোট্ট কৌটো পেল। সে ধীরে ধীরে কৌটোর ঢাকনাটা খুলল। আশ্চর্য, এ তো সত্যিই গুপ্তযুগীয় কয়েন। কৌটোটার মধ্যে থেকে সমুদ্রগুপ্তের স্বর্ণ মুদ্রার আদলে বানানো আদিত্য গুপ্তের
প্রায় একই রকম দেখতে গোল্ড কয়েনটি হাতে নিয়ে দেখতে দেখতে মনে মনে বলে উঠল সে। প্রায় 8.5 গ্রামের স্বর্ণ মুদ্রাটির একদিকে ধনুক হাতে এক গুপ্ত রাজা আর অন্যদিকে মা লক্ষ্মী মুদ্রিত। এরপরে সোমর হাতে এলো অস্টিনের সেই পুরনো ডায়েরি আর মহারানী ভিক্টোরিয়ার সেই অয়েল পেন্টিং, যার পেছনে অদৃশ্য কালি দিয়ে টাওলিনের নকশাটার নকল বানানো হয়েছিল। দাদু আগেই উপযুক্ত কেমিক্যাল দিয়ে ওটাকে দৃশ্যমান করেছিল। কালিটা আবছা হয়ে এলেও তাই বুঝতে খুব একটা অসুবিধা হলো না। তাহলে কি দাদু আমাকে দিয়ে এই রহস্যের উন্মোচন করাতে চাইছিল? তবে যাওয়াটা কি ঠিক হবে? একা তো অবশ্যই নয়, তবে সেই ভাইরাসটা। নিজের মনে অনেকক্ষণ ধরে এসব আওড়াতে আওড়াতে শেষ পর্যন্ত অভিযানে বেরোনোর কথাই ঠিক করলো সোম। তবে তার আগে কয়েকজন বন্ধুর সঙ্গে ব্যাপারটা আলোচনা করবে বলে ঠিক করলো। কলেজ ক্যাম্পাসে আড্ডা দেওয়ার সময় প্রিয় বন্ধু সৈকত, মানালি, অন্বেষা আর সুরজকে সে পুরো ব্যাপারটা বলল। সবকিছু শুনে, ভালো গল্প, আমাকে দিস, তোর একটা চ্যানেল বানিয়ে সোশ্যাল সাইটে পাবলিশ করে দেবো। যা বলেছিস সৈকত। এই হ্যাঁ হ্যাঁ, নামটা হবে রাজগীরের পঞ্চপাহাড়ে গুপ্তধনের সন্ধানে। সৈকত আর অন্বেষা হাসাহাসি করতে লাগলো। এরপর মানালিও ওদের সঙ্গে যোগ দিল। গল্পটা সত্যি দারুণ, একদম রিয়াল ঘটনার মতো। আরে রাজগীর বর্তমানে রীতিমতো একটা টুরিস্ট স্পট। ছোটবেলায় গিয়েছিলাম একবার, 8-9-এ পড়তাম হবে। আর ওই লেকটা যেটার কথা বলছিস, ওটাই নৌকাও চালিয়ে এসছি। এত বড় একটা গুপ্তধন ওখানে লোকানো থাকলে এতদিনে নিশ্চয়ই ওটার খবর পেয়ে যেত সকলে। তবে বিখ্যাত আর্কিওলজিস্ট প্রভাকর বসু যদি এরকম কোনো ঘটনা লিখে গিয়ে থাকেন, তবে সেটা সত্যিই ভাববার বিষয়। সুরাজ, কি বলিস? कि यार बोलबो समझ में नहीं आ रहा है, क्या बोलूं। हो भी सकता है, नहीं भी। नालंदा में हम बचपन में रह चुके हैं, मामा के घर में। राजगीर तो बहुत बार गए हैं, लेकिन इस बारे में या फिर आदित्य गुप्त के बारे में कभी नहीं सुना। लेकिन बचपन में मामा कहते थे नालंदा में अभी भी बहुत सारे राज छुपे हैं, जो नालंदा महाविहार के खत्म होने के साथ ही मिट्टी में दब गए थे। আরে ছাড় তো তোর রাজ কি বাত, প্রুফ আছে কোনো? অত দূর গিয়ে 300 থেকে 350 মিটার উঁচু পাহাড় ট্রেকিং করে তারপরে যদি দেখি সব ভোঁভা। সৌম্য এতক্ষণ চুপ করে ওদের কথাগুলো শুনছিল। এরপর আস্তে আস্তে পকেট থেকে আলমারিতে পাওয়া সেই গোল্ড কয়েনটা বের করে মানালির হাতের তালুতে রাখল সে। সকলে এক মুহূর্ত কিছুটা চুপচাপ হয়ে গেল। মানালি জিজ্ঞাসা করল, এটা কি রে? প্রুফ, 75% পিওর গোল্ড, 1300 বছরের পুরনো আদিত্য গুপ্তের স্বর্ণ মুদ্রা। একটি কয়েনের বর্তমান মূল্য 2.5 থেকে 3 লাখ টাকা। ওয়াও, দেখি দেখি, আমাকে একটু দেখতে দে। কিছুক্ষণ পর্যবেক্ষণ করে, দিস ইজ রিয়েল গোল্ড। কোথায় পেলি এটা? আমি না, দাদু পেয়েছিলেন ওই গুপ্তধনের পাহাড়ের গুহায়। কি বলছিস ভাই? দেখি, আনবিলিভেবল। তার মানে তো সত্যি? হ্যাঁ, 100% সত্যি। আর আমি যাত্রার লেখার উপর বেশ করে এটা বলিনি। প্রভাকর বসু ওর সময় ইন্ডিয়ার টপ 10 আর্কিওলজিস্টদের মধ্যে একজন ছিলেন। উনি নিজেই গিয়ে জায়গাটা দেখে এসেছিলেন। নিজের পার্সোনাল লাইফকে গুরুত্ব না দিয়ে গোটা জীবনটা যিনি ভারতের ইতিহাস আর সংস্কৃতির উদ্ধারের কাজে কাটিয়ে দিয়েছিলেন, এরকম একজনের লেখাকে অগ্রাহ্য করার দুঃসাহস আমি করতে পারি না। সৌম্যর কাঁধে হাত রেখে মানালি বলল, আমরাও করতে পারি না রে, আমি তোর সঙ্গে আছি। আর আমরা কি বানের জলে ভেসে এসেছি? আমরাও যাব তোর সঙ্গে। কি রে বল? প্রভাকর বাবুর মতো একজনের লেখাকে অবিশ্বাস করে বড্ড ভুল করেছি রে। ভাই সমু, আমাদের সঙ্গে নিবি তো? কি যে বলিস, তোদের নেব বলেই তো এত কিছু শেয়ার করলাম তোদের সঙ্গে। তবে আগে থেকে বলে দিই, যাত্রাটা কিন্তু মোটেও সুখকর আর আরামদায়ক হবে না। উপরন্তু লাইফ রিস্কও আছে। তাই কোনো প্রেশার নেই,
একান্ত ইচ্ছা থাকলে তবেই আমার সঙ্গে আসিস। सोच लिया राजगीर पंचो पहाड़ेर पूरो इलाका आमार चेना आछे हम ले जाएंगे सबको सौम्या के लिए तो जान भी हाजिर है सोच ले भाई, केव के अंदर भूत निकलने से छोड़ के चला तो नहीं जाएगा ना? ভাই আমাদের বজরংবলীর ভক্ত আছে, কোনো ভয় নেই আমাদের। জার্নি কবে স্টার্ট করবি তাহলে? সপ্তাহখানেক পরে। কটা প্রিপারেশন নিতে হবে। শেখপুরা ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসারটা বাবার বন্ধু, নালন্দার পাশেরই জেলা। ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেই ট্রেকিং পারমিটটা জোগাড় করে নিতে হবে। তোদের ডকুমেন্টগুলো আমাকে মেল করে দিস। বাড়িতে সকলের নালন্দা আর রাজগীরে বেড়ানো আর ট্রেকিং এর কথাই বলিস। ভুলেও কেউ যেন আমাদের গুপ্ত অভিযান সম্বন্ধে কাউকে বলবি না। আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা কাল সকালে। কি সেটা? ভ্যাকসিনেশন। কিসের ভ্যাকসিনেশন ভাই? স্মল পক্স। 55 বছর আগে ওই গুহার মধ্যে দাদুকে স্মল পক্স জাতীয় কোনো একটা ভাইরাস আক্রমণ করেছিল, কিন্তু ওটা ভ্যারিওলার অন্য একটা ভ্যারিয়েন্ট ছিল। ওর এফেক্ট সাধারণ স্মল পক্স থেকে অনেক মারাত্মক ছিল। 1300 বছর আগে মিশর থেকে আদিত্যগুপ্ত যে কি আনিয়েছিল তা ভগবানই জানেন। তবে আমাদের উচিত সতর্ক থাকা। অ্যাটলিস্ট কিছুটা হলেও ভ্যাকসিনটা আমাদের বাঁচাবে। তাই আগামীকাল সকলে পাশের হসপিটালটায় চলে আসিস। আমি কথা বলে রেখেছি। 1 সপ্তাহ পর। প্রয়োজনীয় কাজকর্ম সেরে আর সমস্ত সামগ্রী ও কাগজপত্র জোগাড় করে সৌমু, মানালি, অন্বেষা ও সৈকত কলকাতা এয়ারপোর্টে এসে হাজির হল। বাড়িতে অবশ্য সকলে একই কথা বলল, রাজগীর ভ্রমণ ও ট্রেকিং। বিকাল 4:30 ওদের ফ্লাইট ছাড়বে। প্রায় ঘন্টা দেড়েক পরে 6টা নাগাদ পাটনার জয়প্রকাশ নারায়ণ এয়ারপোর্টে পৌঁছে গেল ওরা। সুরজ আগে থেকেই পাটনার কাছাকাছি নালন্দার এক গ্রামে ওর মামার বাড়িতে চলে এসেছিল। পাটনা এয়ারপোর্টে পৌঁছে আগে থেকে সুরজের ঠিক করা ক্যাবে করেই ওরা 5 জনে প্রায় 95 কিলোমিটার দূরে রাজগীর শহরে যখন এসে পৌঁছালো, রাত তখন প্রায় 10টা। টুরিস্ট স্পট বলে হোটেলের অভাব নেই, তাই সুরজের আগে থেকে বুক করা হোটেলেই ওরা রাত কাটানোর সিদ্ধান্ত নিল। কাছাকাছি মামার বাড়ি হওয়ায় এখানকার লোকের চাল চলন, দাম দর করা ইত্যাদি সুরজের আগে থেকে জানা ছিল। তাই সৌম্যর টিমের বিশেষ অসুবিধা হলো না। দোতলার 2টো রুমের একটাতে মানালি, অন্বেষা আর অন্য রুমটাতে 3 বন্ধু অ্যাডজাস্ট করে নিল। পরের দিন তাদের জন্য অপেক্ষা করছিল একটা রুদ্ধশ্বাস অভিযান। পরদিন সকাল 8:30টায় ব্রেকফাস্ট করে ট্রেকিং এর সমস্ত কাগজপত্র ও সামগ্রী নিয়ে সৌম্য অ্যান্ড পার্টির অভিযান শুরু হলো। হোটেল থেকে ঘোড়াকাটোরা লেক প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। প্রায় 5.5 কিলোমিটার দূরের জাংশন পয়েন্ট লক্ষ্মণ ঝুলা, তারপর সেখান থেকে ই-রিক্সা করে ঘোড়াকাটোরা লেক। হোটেলের বাইরেই ওরা ঘোড়ার গাড়ি পেয়ে গেল। এই আমার না ঘোড়ার গাড়ি চড়তে খুব ভালো লাগে। বলিস তো ওর পিঠে চাপিয়ে দিই। এখন থেকে অত এক্সাইটেড হোস না, উত্তেজনা আর এনার্জিটা সঞ্চয় কর, পরে অনেক দরকার পড়বে। ঘোড়া গাড়ি চলতে শুরু করলো। পাহাড়ে ওঠার আগে লেকটায় বোটিং করে নিলে কিরকম হয়? হ্যাঁ, করা যেতেই পারে, কারণ পাহাড়ের উপর বিকেল বা সন্ধ্যের আগে আমাদের কোনো কাজ নেই। তবে পাহাড় চূড়ায় উঠতেও তো বেশ কিছুটা সময় লাগবে। ज्यादा ऊंचा नहीं है, ऐसा पहाड़ हम पहले चढ़ चुके हैं, ज्यादा टाइम नहीं लगता है। তবে সঠিক জায়গাটা খুঁজে পেতেও তো সময় লাগবে। সেটা ঠিকই বলেছিস, পাহাড়টা অনেকটা জায়গা নিয়ে আছে। ওদের গাড়ি চলতে চলতে লক্ষ্মণ ঝুলায় এসে পৌঁছালো। এখান থেকে ওদের গাড়ি পাল্টাতে হলো, কারণ পরবর্তী প্রায় 6.5 কিলোমিটার সংরক্ষিত এলাকা। পেট্রোল বা ডিজেলের গাড়ি এই রাস্তায় নিষিদ্ধ। আগে ঘোড়া গাড়ি চললেও বর্তমানে ই-রিক্সায় ভরসা। 3টে গাড়িতে 5 জনে তাদের ট্রেকিং এর জিনিসপত্র নিয়ে উঠে পড়ল। ট্রেকিং এর মালপত্র নিয়ে টোটোয় উঠেছে।
লোকে দেখলে পাগল বলবে। সৌম্য সৈকতের কানে কানে বলল, সত্যি সত্যি কি ট্রেকিং এ যাচ্ছি? ওটা তো জাস্ট একটা বাহানা। ওদের গাড়ি রাজগীরের ঐতিহাসিক মাটির বুনো রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলো। এই রাস্তা ধরেই একসময় যুগে যুগে বিভিন্ন রাজা, সৈন্য সামন্ত ও বৌদ্ধ পণ্ডিতেরা ওই ঝিলের পাখিদের দর্শনে আসত। এই রাস্তা ধরেই মাইকেল অস্টিন তার মজুরদের নিয়ে গুপ্তধনের সন্ধানে বেরিয়েছিল। সৌম্যর দাদু প্রভাকর বসুও এই রাস্তা ধরেই ঘোড়াকাটরা ঝিলের পাড়ে এসেছিলেন। পৌরাণিকভাবে কথিত আছে ওই লেকের ধারে রাজা জরাসন্ধের ঘোড়াদের আস্তাবল ছিল। ওই ঝিল থেকেই ঘোড়াগুলো জলপান করত। তবে ইতিহাসে ওই একই তথ্য হর্ষঙ্ক সম্রাট অজাতশত্রুর নামেও আছে। যাই হোক, একবিংশ শতাব্দীর 2 দশক পর বর্তমানে এই অঞ্চল রীতিমতো একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে। দুপাশের বন জঙ্গল আর পরিযায়ী পাখিদের ডাক যেন আলাদাই একটা মাত্রা জুড়ে দেয়। ঘোড়াকাটরা লেক ও তার আশেপাশের জঙ্গল আসলে পরিযায়ী পাখিদের একটি পুরনো ঘর। এজন্যই দূষণ থেকে বাঁচানোর জন্য পুরো অঞ্চলটিতে প্রাইভেট গাড়ি চলাচল নিষিদ্ধ। বিহারের মৃদু ঘন সবুজের এই মনোরম দৃশ্য দেখতে দেখতেই ওদের গাড়ি ঐতিহাসিক ঘোড়াকাটরা ঝিলের পাশে এসে থামল। लो आ गए हम लोग जरासंध के अस्तबल में। ওয়াও, কি সুন্দর জায়গাটা রে! আর ওই তো কতগুলো বোটও রাখা আছে। চল চল, তাড়াতাড়ি বোটিং এর টিকিট গুলো কেটে নি। সৌম্য ঘড়িতে তাকিয়ে দেখল সকাল 10টা। তার আগে গেম প্ল্যানটা বানিয়ে নি। এখন 10টা বাজে, সন্ধে হতে অনেক সময়। এখন বোটিং টোটিং যা করার করে নে। পাশেই একটা পার্কও আছে, ওখানেও কিছুটা সময় কাটানো যাবে। তারপর লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে নিতে হবে, কারণ এরপর আমাদের ভাগ্যে কি আছে কেউ জানি না। ঠিক দুপুর 3টে নাগাদ আমাদের আসল অভিযান শুরু হবে। প্রথমে একসঙ্গে লেকের উত্তর পশ্চিমের ওই ওই সব থেকে নিচু চড়াইটা ধরে উপরে উঠবো। উপরে উঠে উল্টো দিকে ঢালে যেতে হবে। এরপর দুটো টিমে বিভক্ত হয়ে উত্তর পশ্চিমের আর উত্তরের ক্লিফ দুটো থেকে নিচের দিকের বিস্তৃত অঞ্চলে মাশরুম হেড সঠিক পাথরটাকে খুঁজবো। রাতের অন্ধকারে সবকটা পাথর কভার করা মুশকিল, তাই আলো থাকতে থাকতেই সবকটাকে চিহ্নিত করে ফেলতে হবে। সময়টা শীতকাল, তাই মোটামুটি 5টা থেকেই অন্ধকার হয়ে যেতে শুরু করবে। আবছা আলোয় পুনরায় গিয়ে চিহ্নিত করা পাথরগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে নিতে হবে। সঠিক পাথরটা পেলে তবেই আমাদের নেক্সট লেভেলটা শুরু হবে। বুঝেছি। আপাতত তাহলে সকলে মিলে বোটিং করি চল। ঝিলের মাঝের বুদ্ধ মূর্তিটাকে কাছ থেকে দেখতে খুব ইচ্ছে করছে। আগের বারে এসেছিলাম যখন, তখন মূর্তিটা ছিল না। हाल ही में बैठाया है 2018 में। পূর্ব পরিকল্পনা মতো বোটিং আর পার্কে ভ্রমণ সেরে ওরা সকলে মিলে সঙ্গে আনা খাবার দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিল। এরপর পার্কটায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঠিক দুপুর 3টেই ঝিলের উত্তর পশ্চিমের পাহাড়টার নিচে এসে দাঁড়ালো। ঠিক তখনই কোথা থেকে ফরেস্ট ডিপার্টমেন্টের 2 কর্মী ওদের কাছে এসে উপস্থিত হলো। সৌম্যকে ইশারা করে ডেকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো। সুরাজ এগিয়ে গিয়ে ওদের আঞ্চলিক ভাষায় ওদের সব বুঝিয়ে বলল। সৌম্য ব্যাগ থেকে ট্রেকিং পারমিটটা বের করে দেখালে ওরা শান্ত হলো। রাতের বন্য প্রাণীদের থেকে সতর্ক করে ওরা ওখান থেকে চলে গেল। যাক বাবা, বাঁচা গেছে। এখন আমাদের সঙ্গে যেতে চাইলে কেলেঙ্কারি ব্যাপার হয়ে যেত। যা বলেছিস। ওরা পাহাড়ের সব থেকে নিচু চড়াইটা বেয়ে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এক লাইনে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো। পাহাড়টার এই দিকটাতে গাছপালা একটু কম, পাহাড়কে যাতে না পড়ে যায় তাই দড়ি আর ক্লাইম্বিং স্টিকের সাহায্যে উপরে উঠতে লাগলো ওরা। শক্তি সঞ্চয় করে রাখার জন্য ওরা তাড়াহুড়ো না করে আস্তে আস্তে এগোতে থাকলো। এইভাবে উঠতে উঠতে প্রায় বিকেল 4টের সময় ওরা পাহাড়ের ঢালের মাথায় গিয়ে পৌঁছালো। প্রত্যেকে নিজেদের ফ্লাক্সের ঢাকনা খুলে একটু করে জল খেয়ে নিল। ওকে, ইটস অলরেডি 4 o'clock। সন্ধে হতে আর 1-1.5 ঘন্টাই আছে। এর মধ্যেই সব মাশরুম হেডগুলোকে মার্ক করে নিতে হবে। সময় খুবই কম, একটু র্যাপিডলি কাজ করতে হবে।
সকলে ওয়াকিটকি বের করে চ্যানেল 1 সেট করে নে। কেউ কোনো কিছু অবজার্ভ করলেই ওয়াকি ইউজ করিস। আমি আর মানালি নর্থ ওয়েস্টে যাচ্ছি, তোরা 3 জন নর্থে যা। সকলে সাবধানে থাকিস। এখানে সন্ধ্যায় বন্য জীবজন্তুরাও বেরোয়, বিপদ বুঝলেই খবর করবি। আর হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না হ্যাকম্যানাইটওয়ালার সঠিক পাথরটাকে খুঁজে পাওয়া যায়, ততক্ষণ পর্যন্ত গুহার গর্ভমুখ খুঁজে পাওয়া যাবে না। তাই গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে হলে যেমন করেই হোক ওটাকে খুঁজে বের করতেই হবে। গুড লাক ফ্রেন্ডস। সৌম্যর কথা মতো ওরা দুটো দলে বিভক্ত হয়ে দুদিকে চলে গেল। উত্তর ও উত্তর পশ্চিমের উল্টো দিকের ঢালের বিস্তীর্ণ পাথুরে অঞ্চলে খোঁজাখুঁজি শুরু করে দিল। মানালি ও সৌম্য দুজন দুদিকে চলে গেল। ওদিকে অন্বেষা, সুরজ ও সৈকত আলাদা আলাদাভাবে মাশরুম স্টোনটার তল্লাশি শুরু করে দিল। বড় বড় পাথরের মাঝে মাঝে ছোট ছোট পাথুরে ঝোপঝাড় আর গাছপালা দেখা যাচ্ছিল। তবে উত্তরের এই ঢালে দক্ষিণের ঢালটা থেকে গাছপালা অনেক কম, তাই দিনের আলোয় অনেক দূর পর্যন্ত দেখা যায়। প্রথম পাথরটা দেখতে পেল অন্বেষা। ওয়াকির বোতাম চেপে বলে উঠল, একটা পেয়েছি, বাট নো সাইন অফ দ্যাট হ্যাকম্যানাইট। আরে এখনো সূর্যের আলো রয়েছে, বোঝা যাবে না ঠিক মতো। মার্ক করে রাখ, যাতে অন্ধকার হলে বোঝা যায় পাথরটা কোথায় ছিল। অন্বেষা পাথরটাকে মার্ক করে এগিয়ে গেল। এরপর প্রায় 1.5 ঘন্টা ধরে ওদের এই তল্লাশি চলতে থাকলো। একে একে সকলে কোথাও না কোথাও কিছু না কিছু মাশরুম হেড দেখতে পেল। ঐতিহাসিক এই পাহাড়টার বুকে ধীরে ধীরে রাতের অন্ধকার নেমে এলো। সৌম্য মায়ের দেওয়া সুইচ ঘড়িটায় তাকিয়ে দেখল 5:30 বাজে। ওয়াকি টকির পুশ টু টক সুইচটা টিপে সৌম্য বলে উঠল, ওকে ফ্রেন্ড, প্রত্যেকে কটা করে পেলি এবার বল। ওয়াকি টকিতে সকলে একে একে উত্তর দিল। সবার বলা হয়ে গেলে সৌম্য বলতে লাগলো, তোদের 17 আর আমার 4টে মিলিয়ে টোটাল 21। এবার আসল কাজ। সন্ধ্যা হয়ে গেছে, তাই একা একা ঘুরে বেড়ানোটা ঠিক হবে না। তোরা এক জায়গায় হয়ে যা, আমি আর মানালিও এক জায়গায় চলে আসছি। মার্ক করা পাথরগুলোকে ভালো করে পর্যবেক্ষণ কর, যত সময় লাগে লাগুক। সঠিক পাথরটাকে খুঁজে পেতেই হবে। হ্যাকম্যানাইটটা দেখতে পেলেই জানা, তারপর সকলে এক জায়গায় চলে আসবো। ওরা পুনরায় আগের মতো দুটো দল গঠন করে মার্ক করা পাথরগুলোর দিকে এগোতে লাগলো। ব্যাটারি চালিত বড় বড় সার্চ লাইটগুলো জ্বালিয়ে ওরা উত্তেজনার সঙ্গে ওদের চিহ্নিত করা জায়গাগুলো খুঁজতে লাগলো। ডিসেম্বরের হিমেল হাওয়া ওদের কানের পাশে সুরসুরি দিতে লাগলো। দূরে কোন একটা শিয়াল বা নেকড়ে জাতীয় কিছু ডেকে উঠল। মানালি সৌম্যর জ্যাকেটের হাতাটা টেনে ধরে, ওরে বাবা, কিসের আওয়াজ রে ওটা? নেকড়ে বাঘ জাতীয় কিছু হতে পারে, দাঁড়া মশালটা জেলে নি, আগুন দেখলেও সব কাছাকাছি আসবে না। সৌম্য রুকস্যাকটা থেকে কেরোসিন তেলের মশালটা বের করে জেলে নিল। এদিকে অন্বেষা, সৈকত ও সুরজ শীতে কাঁপতে কাঁপতে একে একে ওদের দিকের বেশিরভাগ মাশরুম হেডই পর্যবেক্ষণ করে নিল। এনি আপডেট ফ্রেন্ড? ওপার থেকে ওয়াকিতে জিজ্ঞাসা করলো সৌম্য। না রে ভাই, এখনো কিছু পাইনি। অন্ধকার আর ঠান্ডায় এভাবে খুঁজতে খুঁজতে ওদের একঘেয়েমি চলে আসছিল। অন্বেষা ঘড়িতে তাকিয়ে দেখল রাত 8:30 বাজছে। তখনই হঠাৎ সুরজ কিছু একটা দেখতে পেল। वो क्या चीज है? উত্তর দিকে ঢালে 70-80 মিটার নিচে প্রায় সমতল একটা অংশ থেকে একটা ক্ষীণ আলো আসছে দেখতে পেল সুরজ। ওরা 3 জনে ছুটতে ছুটতে নিচে সেই জায়গাটায় এসে দাঁড়ালো। সকলে আশ্চর্যের সঙ্গে দেখতে পেল একটা সুন্দর মায়াবী আবছা নীলাভ সবুজ আলো, যেটা একটা বড় ঝোপের আড়ালে একটা মাশরুম স্টোনের গায়ের ঘাস থেকে বেরোচ্ছিল। হ্যাকম্যানাইট! উৎসাহের সঙ্গে বলে উঠল সৈকত। এই মাশরুম স্টোনটাকে তো আগে দেখতেই পাইনি। সুরজ বাকিতে বলতে লাগলো, सौम्या कम इन सौम्या। কিছু পেলি? आई थिंक वी हैव गॉट द स्टोन। ইয়েস, আমি জানতাম কিছু শুরু আছে। ব্রাভো গাইস,
তোদের মধ্যে একজন ক্লিফটায় উঠে টর্চ দিয়ে সিগন্যাল দে, আমরা আসছি। সুরজ ঢালের উপরে উঠে বড় সার্চ লাইটটা দিয়ে সিগন্যাল দিয়ে ওদের সঠিক অবস্থান জানালো। সৌম্য আর মানালি কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছালো। হ্যাকম্যানাইটটাকে দেখে ওরা দুজন আশ্চর্যের সঙ্গে ওটা দেখতে লাগলো। ওয়াও, কি দারুণ উজ্জ্বল আর সুন্দর পাথরটা। ইয়েস ইয়েস, দারুণ কাজ করেছিস তোরা। এটাই সেই মাশরুম স্টোনটা, ইট মাস্ট বি। এর মাথাটাই গুপ্তধনের গর্ভমুখের চাবি। আশেপাশেই কোথাও গর্ভমুখটা আছে। আয়, সকলে মিলে এর মাথাটাকে পাক দি। ওরা সকলে মিলে মাশরুম হেডটাকে ঘোরানোর চেষ্টা করলো। প্রত্যেকে নিজেদের সর্বশক্তি প্রয়োগ করলো, কিন্তু পাথরটা এক চুলও নড়ল না। সবাই থামল। হাঁফ নিতে নিতে সৌম্য বলল, আর একটু জোর লাগাতে হবে সকলকে। এত পুরনো একটা জিনিস, পাথর ক্ষয় হয়ে প্যাচগুলো এদিক ওদিক হয়ে গেছে হয়তো। চল, জোর লাগা, ঘোরা। ওরা সকলে গায়ে জোরে পাথরটার মাথাটা ঘোরানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুই হলো না। ওরা আবার থামলো। ভাই, আমাদের কোনো ভুল হচ্ছে না তো? না 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 না, ভুল হচ্ছে না, কোনো ভুল হচ্ছে না। আই এম ড্যাম শিওর এটাই সেই পাথরটা। কোনো কিছু যদি ভুল হয় তবে সেটা আমাদের বিশ্বাস আর মনোবলের। দাদু একাই এই পাথরটাকে ঘুরিয়ে গুহার মধ্যে গিয়েছিল, ভাবতে পারছিস? সকলকে রিকোয়েস্ট করছি, ঈশ্বরকে স্মরণ করে প্রাণপণে একবার চেষ্টা কর, এটা ঘুরবেই। সকলে মনে মনে ঈশ্বরকে স্মরণ করে আরেকবার একসঙ্গে শক্তি প্রয়োগ করলো। আমার 3 গোনায় একসঙ্গে, 1 2 3। সকলের শরীরের সমস্ত শক্তি ওই পাথরটার উপরে লাগালো। হঠাৎ একটা আওয়াজ এলো। উত্তেজিত ভাবে সৌম্য বলে উঠল, ঘুরছে ঘুরছে, আরেকটু আরেকটু। সকলে আরো জোর লাগালো। অকস্মাৎ পাথরটা ঘুরতে লাগলো। সঙ্গে আরো বড় কোনো একটা পাথরের সরে যাওয়ার আওয়াজ এলো পেছন থেকে। একটা ভ্যাপসা দুর্গন্ধযুক্ত বাতাস বেরিয়ে এলো কোথাও থেকে যেন। মানালি ওর বড় সার্চ লাইটের আলোটা পিছন দিকে ঘোরালো। সকলে বিস্ময়ের সঙ্গে পিছনে তাকিয়ে দেখলো, মিটার কুড়ি দূরে পাহাড়ের একটা বড় অংশের পাথরের খাঁজ সরে গিয়ে প্রায় মিটার 2 চওড়া একটা গুহার মুখ খুলে গেছে। সকলে এই দৃশ্য দেখা মাত্র নিজে তারা ধরে রাখতে পারল না। উল্লাসের সঙ্গে সকলে লাফিয়ে উঠল। সৈকত হাঁপাতে হাঁপাতে বলে উঠল, প্রভাকর বাবুর ডায়েরিতে উনার ডায়েট চার্টটা লেখা আছে। কি কি খেতেন বলতো উনি? সময় এগিয়ে গেল, গুহার মুখের সামনে গিয়েই হঠাৎ থমকে দাঁড়ালো। ওহো, একটা জিনিস বলতে ভুলে গেছি। কি ভুলে গেছিস? এভরিবডি কভার ইয়োর ফেস। শরীরের যত উন্মুক্ত অংশ আছে সব ঢেকে ফেল সকলে। ভেতরে একটা প্রাচীন জীব আমাদের মেরে ফেলার জন্য হয়তো আজও অপেক্ষা করছে। কিন্তু আমরা তো প্রত্যেকেই ভ্যাকসিন নিয়েছি। আমরা স্মল পক্সের ভ্যাকসিন নিয়েছি, কিন্তু ভেতরের জীবটা যে আসলে কি তা কেউ জানি না। তাই নিজের আর তোদের লাইফ নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাই না, যেটা আমাদের প্রত্যেকের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অন্যায় করা হবে। আর একটা কথা, কোনো পরিস্থিতিতেই নিজের বা অন্যের চোখ বা নাকে হাত দিবি না, ওকে? সকলে তাদের সম্মতি জানালো। প্রত্যেকে হ্যান্ড গ্লাভস, চশমা, ফেস মাস্ক ইত্যাদি দিয়ে দেহের খোলা জায়গাগুলো ঢেকে নিল। ওরা সার্চ লাইট আর হেডব্যান্ডের লাইটগুলো জ্বেলে নিয়ে আস্তে আস্তে গুহার মুখ থেকে ভেতরে ঢুকলো। ভেতরে প্রবেশ করে কিছু দূর এগোতেই একটা বড় হল ঘরের মতো জায়গা দেখতে পেল সকলে। ব্যাগ থেকে কেরোসিন তেল আর লাইটার বের করে দেওয়ালে লাগানো মশালগুলো জ্বেলে দিল সৌম্য। সামনের দেওয়ালেই প্রভাকর বাবুর ডায়েরিতে উল্লিখিত 5টা প্রায় গোলাকার পথ দেখতে পেল সকলে। পূর্ব পরিকল্পনা মতো 4টে পাত দিয়ে সবচেয়ে ডান দিকের পথটায় একে একে ধীরে ধীরে মাথা নিচু করে প্রবেশ করল ওরা।
1300 বছরের পুরনো অন্ধকার গুহাপথের মধ্যে দিয়ে 5টা সার্চ লাইট জ্বালিয়ে মাথা নিচু করেই চলতে লাগলো সকলে। গুহার কোনো অংশের কোনো ফাটল থেকে বৃষ্টির জল চুঁয়ে চুঁয়ে পড়ছে। স্যাঁতস্যাঁতে গা ঘিনঘিনে রাস্তাটা দিয়ে ওরা হেঁটে চলল। এরই মধ্যে সোম বলে উঠল, পাথরের ফাটল যখন আছে সাপখোপও থাকতে পারে, সাবধানে পা ফেলিস। আর এই সমস্ত গুহা বিষধর সাপেদের ডিম দেওয়ার একেবারে ফেভারিট জায়গা। কি বলছিস রে? আমার সাপ দেখলেই গা ঘিনঘিনি ওঠে। তুই কি এখানে পিকনিক আর ক্যাম্পিং এর চিন্তা ভাবনা নিয়ে এসেছিলি? তুই চুপ কর তো, শুধু ফোড়ন কাটতে ব্যস্ত। আমারও না খুব ভয় করছে। ভয় পেলেই সে গোল্ড কয়েনটাকে মনে কর। এখানে ওরকম হাজার হাজার কয়েন আছে, দেখবি ভয় কেটে যাবে। ঐতিহাসিক গুহাপথটার মধ্যে দিয়ে 5 জোড়া জাঙ্গাল বুট এগিয়ে চলল। মাথা নিচু করে হাঁটতে স্বভাবতই ওদের বিরক্তি বোধ হচ্ছিল। তার মধ্যে এরকম স্যাঁতস্যাঁতে একটা পরিবেশে যেন ওদের দম বন্ধ হয়ে আসছিল। প্রায় 300 মিটার এভাবে চলার পরে পথটা বাঁ দিকে কিছুটা বাঁক নিল। সৌম্য সবার আগে যাচ্ছিল। এগিয়ে গিয়ে বাঁক ঘুরতেই ও থমকে দাঁড়ালো। মানালি ওর পেছনেই ছিল। কি রে, কি হলো? চল। কি রে ওটা? ভয়ের চোটে সৌম্যকে পেছন থেকে জাপটে ধরল মানালি। সকলে এগিয়ে এসে থমকে গেল। একটা কঙ্কাল, পরনের ময়লা ধুতি আর মাথার গামছাটা কঙ্কালের গায়ে লেগে রয়েছে। পাথরের দেওয়ালে মাথাটা ঠেস দিয়ে যেন দাঁত বের করে ঘুমাচ্ছে। অস্টিনের মজুরদের মধ্যেই কেউ হবে। এখানকার ভাইরাসটাই এর প্রাণ নিয়েছে। ওদিকে টানেলগুলোই হয়তো আরো আছে। চল, এখানে বেশি সময় লাগালে আমাদের অবস্থাও এর মতো হয়ে যেতে পারে। সকলে কঙ্কালটাকে পাশ কাটিয়ে এগিয়ে গেল। সৌম্য যাওয়ার সময় মাঝে মাঝে গুহাপথের দেওয়ালে লাগানো মশালগুলো তেল ঢেলে জ্বালাতে জ্বালাতে চলল, যাতে ফেরার সময় ওদের সুবিধা হয়। মাথা নিচু করে এক নাগাড়ে হাঁটতে হাঁটতে ওদের একঘেয়েমি যেন চরম সীমায় পৌঁছালো। পথ যেন শেষই হচ্ছে না। আমার তো ঘাড় আর কোমর ব্যথা করতে লেগেছে। আর কতক্ষণ হাঁটতে হবে রে সৌম্য? 3 ভাগের 2 ভাগ মতো এসেছি। দাদুর লেখা অনুযায়ী আর হয়তো 200-300 মিটার আছে। ঠিক আছে, সকলে 5 মিনিট রেস্ট নিয়ে নে। সকলে একটা করে পাথর জোগাড় করে ব্যাগগুলো নামিয়ে বসে রেস্ট নিতে লাগলো। বোতল থেকে কয়েক গ্লাস জল খেয়ে নিল সকলে। হঠাৎ সুরজকে চোখ রগড়াতে দেখল সোম। তুই কি করছিস? কিছু না, आंख में कुछ गिरा है। তোদের এতখানি সতর্ক করলাম, তাও সেই কাজটা করলি? सॉरी भाई, बहुत परेशानी हो रही थी, आगे से नहीं करेंगे। সুরজ ওর প্রোটেক্টিং চশমাটা আবার পরে নিল। 5 মিনিট হয়ে গেলে সৌম্যর ইশারায় পুনরায় সকলে উঠে দাঁড়িয়ে চলতে শুরু করলো। স্যাঁতস্যাঁতে গাঢ় বাদামি আর মাঝে মাঝে ভিজে পাথুরে রাস্তা দিয়ে ওরা হেঁটে চলল। প্রায় মিনিট 15 এভাবে হাঁটার পর সৌম্যর সার্চ লাইটের আলো সামনের একটা বন্ধ দেওয়ালে গিয়ে পড়ল। সামনে রাস্তা বন্ধ। সৌম্য চেঁচিয়ে বলে উঠল, আমরা এসে গেছি। এবার সৌম্য ব্যাগ থেকে দাদুর ডায়েরিটা বের করে পাতা উল্টাতে লাগলো। কোথায় যেন? হ্যাঁ, এই তো পেয়েছি। দেওয়ালের মধ্যেই সংকেত লুকিয়ে আছে। হ্যাঁ, আমাদের একটা বেমানান পাথর খুঁজে পেতে হবে, যেটা এই উপরের পাথরের দেওয়ালেই কোথাও আছে। ওটাই এই দরজা চাবি। সকলে টর্চের আলোয় পাথরটা খোঁজার চেষ্টা করতে লাগলো। ওদের মধ্যে অন্বেষা পাথরটা দেখতে পেল। ওই তো, ওটা কি? দেখি। হ্যাঁ হ্যাঁ, এটাই। এরপর পাথরটার গায়ে একটু চাপ দিতেই ওটা খুলে নিচে পড়ে গেল। এরপর সৌম্য
ও দাদুর মতো নিচের দিকে ছোট্ট পাথরের খাঁজটায় ওটা সেট করে একবার জোরে চাপ দিল। পাথরের দেওয়ালটা অটোমেটিক সরে গিয়ে বেরিয়ে এলো প্রভাকর বাবুর ডায়েরিতে পড়া সেই গোলক ধাঁধা বা ল্যাবাইরিন্থের বিশাল এলাকাটা। সকলের চোখ বিস্ফারিত করে আশ্চর্যের সঙ্গে সামনের দৃশ্যটা দেখতে লাগলো। মানালি আর অন্বেষা তো মোবাইল ফোনের ক্যামেরায় কয়েকটা ছবিও তুলে নিল। সিঁড়ি দিয়ে নামতে নামতে মানালি বলে উঠল, ওয়াও, হোয়াট অ্যান আর্কিটেকচার ইয়ার। মিডাইভাল ইন্ডিয়ান আর্কিটেকচার। টাওলিন যদিও কোরিয়ান ছিল, মানতে হবে বস, একেবারে হারকিউলিসের ল্যাবাইরিন্থের মতো। ওরা একে একে সিঁড়ি দিয়ে নিচে নেমে গোলকধাঁধার প্রধান দরজার কাছে এসে উপস্থিত হলো। সোম বলতে লাগলো, আশা করছি আমরা ট্রেজারটা থেকে বেশি দূরে নেই। ভেতরে ঢুকে সবাই স্প্লিট হয়ে যাব, সকলে আলাদা আলাদা দরজায় ঢুকে যাব। যে প্রথম অপর প্রান্তে পৌঁছাবি সে সার্চ লাইট দিয়ে সিগন্যাল দিবি। এছাড়া ওয়াকিতে বলেও হেল্প করে দেওয়া যেতে পারে, তবে মাইন্ড ইট, এটাই সেই জায়গা যেখান থেকে প্রভাকর বসুর মতো তাবড় এক আর্কিওলজিস্টকেও ফিরে যেতে হয়েছিল। বাইরে থেকে দেখতে সুন্দর হলেও ভেতরে ঢুকলেই আসল খেলা আরম্ভ হবে। তাই ভেতরে ঢোকার পর সকলে অ্যালার্ট থাকবে। এরপর নকশাটায় একবার দেখে আবার বলতে লাগলো, নকশার এই জায়গায় সংস্কৃতে লেখা আছে, यदि अविमिश्रकारी भव तर्हि अवश्यमेव विनश्यति, স্থিরমতি अचिंतन বুদ্ধ হি মার্গাং দর্শয়স্যতি। অর্থাৎ যতই তাড়াহুড়ো করবে ততই ফেঁসে যাবে, স্থিরভাবে চিন্তা করলে বুদ্ধই পথ দেখাবে। এটার মানে দাদুও ঠিক বুঝে উঠতে পারেননি, তবে আমাদের পারতে হবে। এটাই ক্লু নেক্সট লেভেলে যাওয়ার। চল এবার ভেতরে ঢোকা যাক। সকলে এক এক করে ল্যাবাইরিন্থের মেন গেট থেকে ভেতরে প্রবেশ করলো। সামনে 3 দিকের দরজা দিয়ে ওরা সকলে আস্তে আস্তে আলাদা হয়ে গেল। বড় বড় পাথর সমান করে কেটে সাজিয়ে বানানো গোলক ধাঁধাটা প্রায় 20 ফুট উঁচু দেওয়াল টপকানোর সাধ্যই কারো ছিল না। সকলে দুরু দুরু বুকে একটার পর একটা দরজা পেরোতে লাগলো। দরজার ঘুরপাক গঠনের জন্য মাঝে মাঝে ওদের দুজনের বা 3 জনের বারবার একে অপরের সঙ্গে দেখা হয়ে যাচ্ছিল, আবার তারা আলাদা হয়ে গেল। এভাবে হাঁটতে হাঁটতে নিচে পায়ের কাছে কোন একটা জিনিস চকচক করতে দেখল সৈকত। হঠাৎ ওয়াকিতে বলে উঠল, হুরে, পেয়ে গেছি। কিরে, কি পেলি? ওপারে পৌঁছে গেলে নাকি? না রে, আদিত্য গুপ্তের কয়েন পেয়ে গেছি। রে, গুপ্তধন পেয়ে গেছিস? কোথায় আছে? তাড়াতাড়ি সিগন্যালটা দে। আরে দূর, সব পাইনি, পায়ের কাছে পড়েছিল একটা কয়েন। এটারও তো দাম নেহাত কম নয় রে। ওহ হ্যাঁ, ঠিকই বলেছিস, তবে সবকটা কয়েন একসঙ্গে দেখলে অজ্ঞান হয়ে যাবে না তো? আগে পাই তো, তারপর দেখা যাবে। ওরা সবাই একটার পর একটা দরজা দিয়ে বেরিয়ে আবার অন্য দরজা দিয়ে ঢুকতে লাগলো। এইভাবে রাস্তা খুঁজতে খুঁজতে ওদের প্রায় আধ ঘন্টা কেটে গেল। মাঝে মাঝে মনে হচ্ছিল ওরা এক জায়গাতেই ঘুরপাক খাচ্ছে। অন্য প্রান্তে পৌঁছানোর কোনো রাস্তা যে আদৌ আছে তা মনে হচ্ছিল না। সৌম্য মনে মনে সংস্কৃত ক্লুটার মানেটা আওড়াতে লাগলো, যতই তাড়াহুড়ো করবে ততই ফেঁসে যাবে, স্থিরভাবে চিন্তা করলে বুদ্ধই পথ দেখাবে। তাড়াহুড়ো করলে সম্ভবত অ্যাড্রিনালিনের ফ্লোয়ের জন্য বিপি বাড়বে, ব্রেথ রেটও বাড়বে, লাংসে বাইরের অক্সিজেন বেশি করে ঢুকবে, সঙ্গে ভাইরাসটাও। ফলে শারীরিক কষ্টে এখানেই ফেঁসে যাবে। স্থিরভাবে চিন্তা করলে বুদ্ধই পথ দেখাবে, এইটার মানেটা কি? বুদ্ধ মানে তো গৌতম বুদ্ধ, নাকি অন্য কেউ বা অন্য কিছু? সৌম্য দাঁড়িয়ে শান্ত ও স্থির মনে ভালো করে কিছুক্ষণ ক্লুটা বোঝার চেষ্টা করলো।
কিন্তু কোনো কিছুই ঠিক করতে পারল না। ওয়াকির বোতাম টিপে বলে উঠল, সবাই চোখ খোলা রাখিস, পায়ের তলার দেওয়াল যে কোনো কিছুতে ক্লু লুকিয়ে থাকতে পারে। সকলে সার্চ লাইটের আলোয় তন্ন তন্ন করে গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর ক্লু খুঁজতে লাগলো। তখনই হঠাৎ মানালি ওয়াকিতে বলে উঠল, গাইস, আমি কিছু একটা পেয়েছি। কি পেলি? একটা গৌতম বুদ্ধের মুখ, হাতে চেটোর সাইজে, এই দরজাটার মাথায় লাগানো আছে। এক্সিলেন্ট মানালি, এক্সিলেন্ট। এইরকমই কিছু একটা খুঁজছিলাম। ওটা কি কোনো গোপন সুইচের মতো দেখতে, না ছবি? না, ধাতুর তৈরি ফলকের মতো। প্রেস করে দেখ, না হলে কোনো দিকে ঘুরছে নাকি দেখ। মানালি সৌম্যর কথা মতো প্রথমে সুইচের মতো বুদ্ধের ফলকটাকে প্রেস করার চেষ্টা করল, কিন্তু কোনো কিছুই হলো না। এবার ওটাকে ঘোরানোর চেষ্টা করল। দু হাতে করে একটু জোর দিতেই ওটা ডান দিকে 90 ডিগ্রি ঘুরে কট করে একটা আওয়াজ করে এক জায়গায় আটকে গেল। প্রায় সঙ্গে সঙ্গে ল্যাবাইরিংটার মধ্যে দূরে কোথাও যেন কোনো একটা বড় যন্ত্রাংশ ঘোরার আওয়াজ হলো। গোলক ধাঁধাটার মধ্যে অকস্মাৎ যেন একটা ছোটখাটো ভূমিকম্পের সৃষ্টি হলো। সমস্ত বড় বড় দেওয়ালগুলো স্বয়ংক্রিয়ভাবে নিজের মনেই ঘুরে স্থান পরিবর্তন করতে লাগলো। এরকম একটা হুলস্থুল কাণ্ডে সকলে কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেল। কিছু বলার সময় পেল না কেউ। দেওয়ালগুলো নিজের মনে এদিক ওদিক হয়ে যেন সহজ সরল কিছু একটা তৈরি হতে লাগলো। সকলে সাবধানে থেকে দুটো দেওয়ালের মধ্যে পড়ে ভেসে যাওয়া থেকে নিজেদেরকে বাঁচাতে লাগলো। প্রায় মিনিট খানেক এই ওলট পালট চলার পর সবকিছু থেমে গেল। সকলে চোখ খুলে সার্চ লাইটের আলোয় সামনে তাকিয়ে দেখল গোটা গোলক ধাঁধাটা রিঅ্যারেঞ্জ হয়ে 4 জোড়া সমান্তরাল সোজা রাস্তায় পরিণত হয়েছে। সৌম্য চেঁচিয়ে জিজ্ঞাসা করল, এভরিবডি অলরাইট? সকলে একে একে উত্তর দিল, একমাত্র সুরজ ছাড়া। ওরা সকলে প্রায় 1-150 মিটার লম্বা গোলক ধাঁধাটার অন্য প্রান্তে এসে পৌঁছালো। সুরজকে না দেখতে পেয়ে সকলে চিন্তিত হয়ে পড়ল। কিরে, সুরজ কোথায়? কেউ দেখেছিস ওকে? মিনিট 15 আগে দেখেছিলাম, আস্তে আস্তে হাঁটছিল, দেখে টায়ার্ড মনে হচ্ছিল। সর্বনাশ, হি মে বি ইন ট্রাবল। সৌম্য বাকিতে ওকে ডাকতে লাগলো, সুরজ, কাম ইন প্লিজ। সুরজ, সুরজ, আর ইউ দেয়ার? কোনো উত্তর এলো না। আমি যাচ্ছি, দেখি ও কোথায় আছে। দাঁড়া, আমিও যাব তোর সঙ্গে। তুই অন্বেষা আর মানালির সঙ্গে থাক, আমরা না ফিরলে তখন সকলে একসঙ্গে যাস। সৌম্য সার্চ লাইটের আলো পাথরের দেওয়ালগুলোর তৈরি রাস্তার মধ্যে ফেলে সুরজকে খুঁজতে খুঁজতে এগিয়ে গেল। ঘন কুয়াশা জাতীয় কিছু একটা গোটা জায়গাটা ঘিরে রাখায় রাস্তার এপার ওপার দেখা যায় না। সৌম্য প্রায় ছুটতে ছুটতে একটা রাস্তা পার করে তীব্রতার সঙ্গে পাশেরটায় ঢুকল, এরপর আবার অন্যটায়। তৃতীয় রাস্তাটায় কিছুটা এগিয়ে যাওয়ার পর প্রায় মাঝামাঝি জায়গায় সুরজকে পাথরের মেঝেতে পড়ে থাকতে দেখল। সুরজ, এই সুরজ। কোনো সাড়া নেই। সৌম্য ওর পালস চেক করল, না, খারাপ কিছু হয়নি। তবে গাটা এত গরম কেন? তীব্র জ্বরে যেন ফেটে যাচ্ছে। মাথার একপাশে কিছুটা ছড়ে গেছে, হয়তো পাথরের দেওয়ালে আঘাত পেয়েছে। আঘাত পেয়েই হয়তো অজ্ঞান হয়ে গেছে। আর ভাইরাসের এফেক্টে বোধহয় জ্বরটা এসেছে। দুর্বলতার জন্যই হয়তো কন্ট্রোল করতে পারেনি নিজেকে। এইসব ভাবতে ভাবতেই সুরজকে কাঁধে তুলে হাঁটতে লাগলো সৌম্য। প্রায় 70-80 মিটার এভাবে হেঁটে আবার সকলে এক জায়গায় হলো। সুরজকে আস্তে করে মাটিতে শুইয়ে দিল সৌম্য। ডোন্ট ওয়ারি, অজ্ঞান হয়ে গেছে শুধু।
পাথরের হালকা আঘাত লেগেছে বোধহয়, আর ভাইরাসটার এফেক্টে জ্বরও এসেছে। হাতে সময় খুব কম, বাকি কাজটা আমাদের ওকে ছাড়াই করতে হবে। তবে ওকে এইভাবে একা ছেড়ে রাখাটাও ঠিক হবে না। আমি থাকছি ওর সঙ্গে, তোরা যা। থ্যাংক ইউ অন্বেষা। ফার্স্ট এড কিটের মধ্যে একটা ইঞ্জেকশন আছে, দেখ, ওটাতে ওর জ্ঞানও ফিরবে আর জ্বরও কিছুটা কমে যাবে। আমরা তাড়াতাড়ি ফেরার চেষ্টা করছি। টেক কেয়ার। ওদের দুজনকে ওখানে রেখেই বাকিরা এগিয়ে গেল। পাথরের সবকটা রাস্তা একটা বড় রাস্তায় গিয়ে মিশেছে। ওরা তিনজনে বড় রাস্তাটার প্রান্তে গিয়ে পৌঁছালো। সারাদিনের দৌড়ঝাঁপ আর পরিশ্রমে সকলে বিধ্বস্ত। তার উপর আবার প্রিয় বন্ধুর অসুস্থতা সকলকে একটা চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। তবে এত দূর এসে ফিরে যাওয়াও যাচ্ছে না, তাই এখন যেন মরণ পণ। যেমন করেই হোক গুপ্তধনটাকে খুঁজে বের করতেই হবে, আর যেন তর সইছে না। টর্চের আলোয় সামনে একটা মসৃণ মেঝে জাতীয় কিছু দেখতে পেল ওরা। মানালি তাড়াহুড়ো করে এগিয়ে যেতে যাচ্ছিল। সৌম্যকে আটকালো। দাঁড়া, এটা কোনো স্বাভাবিক মেঝে মনে হচ্ছে না, কোনো গোপন ফাঁদও হতে পারে। দাঁড়া দেখি বলে সৌম্য আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো। কোথা থেকে একটা বড় সড়ো পাথর এনে ওই মেঝেটাই তুলে ফেলল। পাথরটা গড়াতে গড়াতে মেঝেটার একটা অংশে গিয়ে থামল। হঠাৎ মেঝের ওই অংশটা খসে নিচে পড়ে গেল। সঙ্গে পাথরটাও অনেক নিচে কোথাও পড়ার শব্দ পাওয়া গেল। মানালি বলে উঠল, ও মাই গড, খুব জোর বেঁচে গেছি। তাহলে এবার? দাঁড়া, ভাবতে দে। সৌম্য ব্যাগ থেকে নকশাটা আবার বের করল। গোলক ধাঁধা বেরোনোর পরে নকশার এখানে লেখা আছে, মার্গান্তরায়াং অতিক্রম্য তুরঙ্গবৎ প্লবঙ্গম। অর্থাৎ পথের বাধা পার করো, তুরঙ্গ অর্থাৎ ঘোড়ার মতো লাফিয়ে চলো। লাফিয়ে কিভাবে পার করা যাবে? কপালে হাত দিয়ে চোখ দুটো বুজে ফেলল সৌম্য। গভীর একটা চিন্তার মধ্যে চলে গেল সে। ওদিকে সুরাজের ওই অবস্থা, আর এদিকে মরণ ফাঁদ। মেঝেতে পা দিলেই খসে যাচ্ছে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতি ঘোড়া করছি। কি বললি? কি ভুল কিছু বলেছি? না না, লাইনটা কি বললি? মেঝেতে পা দিলেই খসে যাচ্ছে। না না, তারপরে কি বললি? দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতি ঘোড়া করছি। দ্যাটস ইট, মনে হচ্ছে পেয়ে গেছি। কি বলছিস কিছুই তো বুঝতে পারছি না। সৌম্য সার্চ লাইটের আলোটা পুরো মেঝেটার উপর ফেলল। পুরো মেঝেটা প্রায় 3 ফুট বাই 3 ফুটের কতগুলো বর্গক্ষেত্রাকার পাথর দিয়ে তৈরি, যাদের মধ্যে 2-3টে অলরেডি খসে পড়ে গেছে। সৌম্য পুনরায় বলতে শুরু করল, গুনে দেখ, 32টা স্কোয়ার আছে, অর্থাৎ হাফ চেস বোর্ড, আর এই 4টে, লম্বায় 8টা। এটা আর কিছু নয়, একটা চেস বোর্ড। আর আমরা হচ্ছি ঘুটি। ঘোড়ার মতো লাফিয়ে চলার মানে হলো আমাদের দাবা খেলার ঘোড়ার মতো আড়াই পায়ে চলতে হবে। এরকমও কি সম্ভব? তোরা দাঁড়া, আমি আগে যাচ্ছি। সৌম্য এগিয়ে গেল। ধীরে ধীরে নিজের পাটা ওই মেঝেতে রাখল। পাশে খসে পড়া ব্লকটার মধ্যে থেকে নিচের গভীরতাটা দেখার চেষ্টা করল সে, কিন্তু নিচের ঘোর কালো অন্ধকারটাকে সার্চলাইটের তীব্র আলোটাও ভেদ করতে পারল না। একটা ঢোক গিলে নিয়ে চোখ সরিয়ে আস্তে আস্তে চেসবোর্ডের ঘোড়ার মতো 1, 2, 2.5 করে চলতে লাগলো সে। 2.5 ঘর যাওয়ার পর কোথাও কোনো কিছু খসে পড়ল না। সৌম্যর মনোবল বাড়ল। সে আবার ঠিক একইভাবে এগিয়ে যেতে লাগলো। দেখতে দেখতে এক এক করে সে গোটা মেঝেটা পার করে ফেলল। আয় আয়, তোরাও এইভাবে চলে আয়। সৌম্য যেখানে যেখানে পা রেখেছিল ঠিক সেখানে সেখানে পা রেখে প্রথমে মানালি
ও পরে সৈকত মরণ ফাঁদটা পার করে ফেলল। প্রত্যেক ধাপেই যতই ওরা এগোতে থাকলো ততই ওদের সাহসও দ্বিগুণ পরিমাণে বাড়তে থাকলো। কিন্তু সামনের দিকে মুখ করে যেই ওরা এগোতে গেল, এ কি, রাস্তাটা যে বন্ধ! সার্চ লাইটের আলোয় ওরা দেখল মিটার চারেক দূরের সামনেই একটা প্রকাণ্ড দেওয়াল। 1300 বছরের পুরনো কোন একটা ধাতুর তৈরি দেওয়ালটার উপর জমা হাফ ইঞ্চি পুরু ধুলোর আস্তরণটাকে হাত দিয়ে পরিষ্কার করতে করতে ওরা দেওয়ালটা দেখতে লাগলো। প্রায় 60-70টা দেবনাগরী হরফ, আকার ওকার যুক্তাক্ষর ইত্যাদি আঁকা দেওয়ালের গায়ে। প্রত্যেক অক্ষর একটা করে বর্গাকার খাঁজের মধ্যে বসানো, ঠিক যেন আধুনিক কম্পিউটার কিপ্যাড। খাঁজের মধ্যে আঁকা সোনালি অক্ষরগুলো সার্চলাইটের আলোয় চকচক করতে লাগলো। সৈকত একটা অক্ষরে চাপ দিতেই সেটা কট করে ভেতরের দিকে কিছুটা ঢুকে গেল। সৌম্য অন্য একটা অক্ষরে চাপ দিলে আগের অক্ষরটা আবার উঠে নিজের স্থানে চলে এলো। নিচে একটা বড় খাঁজের মধ্যে দেবনাগরীতে লেখা, প্রকৃত শব্দচয়নেন লক্ষ্মী বোধয়তি। সৌম্য মহারানী ভিক্টোরিয়ার অয়েল পেন্টিংটা উল্টে অস্টিনের আঁকা নকশাটা বের করল। নকশার একেবারে শেষে ঠিক এই কথাগুলোই লেখা আছে, যার মানে সঠিক শব্দ চয়ন করে মা লক্ষ্মীকে বোধন করো। এরপরেই আদিত্যগুপ্তের মুদ্রাটা ছবি দিয়ে নকশাটা শেষ। এটা বোঝাই যাচ্ছে এটার মানে আর কিছু নয়, বহুকাঙ্ক্ষিত সেই গুপ্তধন। আমরা আমাদের অভিযানের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছি। তবে সঠিক শব্দ বলতে কোনটা বোঝানো হয়েছে? ওরা তিনজনই কিছুটা চিন্তার মধ্যে পড়ে গেল। দীর্ঘক্ষণ ধরে প্রোটেক্টিং গিয়ারগুলো পড়ে থাকার জন্য নিঃশ্বাস নিতে যথেষ্ট কষ্টই হচ্ছিল ওদের। ক্লান্ত হয়ে এসেছিল ওদের শরীর। তার উপর একের পর এক নতুন নতুন ধাঁধা ওদের আরো বিরক্ত করে তুলল। এরই মধ্যে সৈকত বলে উঠল, এতে আর কি আছে, আদিত্যগুপ্তের গুপ্তধন যখন, শব্দটা আদিত্য হতেই পারে। সৈকত হাত বাড়িয়ে আকারটা প্রেস করল, কিন্তু দ্বিতীয় অক্ষরটা প্রেস করা মাত্রই আগেরটা উঠে এলো। কোনো ভুল হচ্ছে। সঠিক ওয়ার্ডটা টিপতে গেলে এরকম হওয়ার কথা নয়, ভালো করে ভাবতে হবে। আচ্ছা, আদিত্যগুপ্তের স্ত্রীর নাম কি ছিল? রুক্মিণী। মানালি রুক্মিণী শব্দটা টাইপ করার চেষ্টা করলো, কিন্তু একইভাবে এটাও বিফল হলো। ওরা এরপরে একে একে আদিত্যগুপ্তের ছেলেদের নাম সহ রাজগৃহ, শিলপ্রভা, মগধ, টাউলি, গুপ্তধন, পঞ্চপাহাড়, গৌতম বুদ্ধ ইত্যাদি বিভিন্ন শব্দ ট্রাই করলো, কিন্তু কোনোটাই সঠিক হলো না। কম করে 100 শব্দ ওরা ভেবে ফেলল, কিন্তু কিছুই হলো না। গভীর একটা চিন্তা আর বিফল হওয়ার ভয়ে ওদের মাথা প্রায় কাজ করা বন্ধ করে দিল। সৌম্য কপালে হাতটা রেখে মাটিতে থেবড়ে বসে পড়ে মনটা শান্ত করার চেষ্টা করল। পকেট থেকে দাদুর আলমারি থেকে পাওয়া সেই কয়েনটা হাতের মুঠোয় নিয়ে একাগ্র মনে চিন্তা করতে লাগলো। সৈকত নিরাশার সঙ্গে বলে উঠল, এভাবে তো অসম্ভব ভাই। দেওয়ালটা কোন শব্দটা চাচ্ছে সেটা বোঝা প্রায় অসম্ভব। হাজার হাজার শব্দ হতে পারে, আবার এটাও হতে পারে হয়তো আমরা কোনো ভুল করছি। এত দূর আসার পর শুধু একটা মাত্র শব্দের জন্য এভাবে আমাদের খালি হাতে ফিরে যেতে হবে? এটা মেনে নিতে পারছি না একদম। কি রে সৌম্য, কিছু বলছিস না কেন? খালি হাতে ফিরতে হবে না। সৌম্য এতক্ষণ চোখ বন্ধ করে গভীরভাবে কিছু একটা চিন্তা করছিল। কথাটা বলার পর উঠে দাঁড়িয়ে ও অক্ষরগুলোর দিকে এগিয়ে গেল। এক এক করে প্রেস করতে লাগলো স, দা, শি, ব। একবারের জন্য অক্ষরগুলো উঠে এলো না। কি লিখছিস? সদাশিব,
আদিত্য গুপ্তের মন্ত্রী, টাউলিনের বন্ধু সদাশিবের কথাতেই শিলপ্রভা নকশাটা বানিয়েছিল। সৌমুর কথা শেষ হতে না হতেই দেওয়ালের অপর প্রান্ত থেকে একটা বড় যান্ত্রিক হাতলের আওয়াজ পাওয়া গেল। সঙ্গে সঙ্গে বিরাট দেওয়ালটা মাঝখান থেকে দুভাগ হয়ে একটা দরজার পাল্লার মতো কিছুটা ফাঁক হয়ে গেল। চল, ধাক্কা দেবার। তিনজনের গায়ের জোরে ধাক্কা দিয়ে দরজার পাল্লা দুটো ধীরে ধীরে খুলে দিল। বেরিয়ে এলো প্রায় 40x40 ফুটের একটা বিশাল ফাঁকা হল ঘর। সার্চ লাইটের চার্জ কমে আসছিল। সমু মশাল কটা জেলে ঘরটা আলো করে দিল। সৈকত বলে উঠল, এবার কি? কোথায় গুপ্তধন? ওরা মশালের আলোয় গোটা ঘরের দেওয়াল খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। দেওয়ালে ঠুকে ঠুকে পর্যবেক্ষণ করতে লাগলো, কিন্তু পাথরের নিরেট দেওয়াল আর সিলিং ওদের বলে দিল, তোমরা ভুল করছো। ঘরটার মধ্যে অক্সিজেন খুব কষ্টে প্রবেশ করছিল। দম প্রায় বন্ধ হয়ে আসছিল ওদের। তীব্র যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছিল সবার। সৈকতের ধৈর্যের বাঁধ ভাঙল। ও এগিয়ে আস্তে আস্তে বলতে লাগলো, আর পারছি না, মাফ কর। ছেলেটা ওখানে মৃত্যুর সঙ্গে লড়ছে আর আমরা এখানে এসব পাগল পাগল খেলছি। আমি চলে যাচ্ছি। সৈকতের দুটো পায়ে মেঝেটা ভেদ করে প্রায় পেট অব্দি ভেতরে ঢুকে গেল। ক্লান্তি চোটে ওরা এতক্ষণ লক্ষ্যই করেনি মেঝেটা মাটির তৈরি। 1300 বছর আগে মাটির তৈরি মেঝেটা ফেঁপে যাওয়ার জন্যই এরকম হয়েছে। একদম নড়বি না, মানালিও না। সতর্কভাবে পা টিপে টিপে মেঝের এক ধার ধরে সমু মাঝামাঝি জায়গায় সৈকতের পেছন দিকে এসে দাঁড়ালো। দু হাত দিয়ে সৈকতের বগলের ভেতর থেকে হাত গলিয়ে হ্যাঁচকা এক টানে গায়ের জোরে ওকে হাঁটু পর্যন্ত তুলে বসিয়ে দিল সমু। পায়ের বাকি অংশটা বের করতে করতে সৈকত বলে উঠল, থ্যাঙ্কস ভাই, বাঁচালি আমাকে। তবে পায়ের তলায় ওটা কি ঠেকছিল বুঝতে পারলাম না। কিছু একটা। বলতে বলতেই সৈকতের জুতোর ফাঁক থেকে 3-4টে ধাতব কিছু মেঝেটায় পড়ার শব্দ এলো। মশালের আবছা আলোয় ওরা দেখল প্রভাকর বসুর পাওয়া স্বর্ণমুদ্রার মতো অবিকল দেখতে করা কয়েন মাটিতে পড়ে রয়েছে। ওরা তিনজনে হতভম্বের মতো একে অপরের দিকে তাকাল। সৌম্য ইশারা করে সরে যেতে বলে ওর ক্লাইম্বিং স্টিকটা দিয়ে মেঝেতে আস্তে আস্তে আঘাত করতে লাগলো। সকলে মিলে মেঝের মাঝামাঝিটা খুঁড়ে ফেলতে লাগলো। কিছুক্ষণ খোঁড়ার পর সকলে থামল। সৌম্য সার্চ লাইটের আলোটা ঈশ্বরের নাম নিয়ে মেঝের ভেতরের দিকে ফেলল। ভেতরের দৃশ্যটা দেখা মাত্রই ওর চোখ ছলছল করে উঠল। উপরের দিকে তাকিয়ে ও বলে উঠল, আমি পেরেছি দাদু, আমি পেরে গেছি। তোমার দেওয়া গুরু দায়িত্বটা পালন করতে আমি পেরে গেছি। বাকি দুজনে ভেতরে আলো ফেলে দেখেই আনন্দে আত্মহারা হয়ে গেল। ওদের সামনে এখন 1300 বছরের পুরনো প্রায় 750 কেজির স্বর্ণমুদ্রার অমূল্য গুপ্তধন। মানালি আর সৈকত সমর গলা জড়িয়ে ধরে আনন্দে লাফাতে লাগলো। দীর্ঘ প্রচেষ্টার অসাধ্য সাধনের পরে সাফল্যের মুখ থেকে ওরা সমস্ত শারীরিক কষ্ট ভুলে গেল। সাময়িক উল্লাসের পর সমর হঠাৎ সুরাজ আর অন্বেষার কথা মনে পড়ল। ব্যাগ থেকে একটা স্যাটেলাইট ফোন বের করে ও কারো সঙ্গে কিছু একটা যেন কথা বলে ফোনটা ডিসকানেক্ট করল। তোর কাছে স্যাট ফোন আছে বলিসনি তো? আর কার সঙ্গে কথা বলছিলি? ব্রহ্মাস্ত্র ভাই, তোরা কি মনে করেছিস কোনো ব্যাকআপ প্ল্যান ছাড়া এত বছরের পুরনো এই গুহাটায় তোদের সকলকে নিয়ে ঢুকবো? ব্রিজেশ আঙ্কালের সঙ্গে কথা বললাম, বাবার বন্ধু সেই ফরেস্ট অফিসারটা, উনিই পাঠিয়েছিলেন স্যাট ফোনটা বিপদে পড়লে যোগাযোগ করার জন্য।
ওনাকে আগে থেকেই সবকিছু জানিয়ে রেখেছিলাম। সুরজের জন্য রাজগীর থেকে অ্যাম্বুলেন্স আসছে। গুপ্তধন পেয়ে যাওয়ার খবরটাও জানিয়ে দিয়েছে। আমাদের বাইরে বেরোতে বেরোতেই হয়তো রেস্কিউ টিম আর সরকারি আধিকারিকরা এসে পড়বে। ভাই সব ঠিক আছে, কিন্তু একটা কথা না জিজ্ঞেস করে পারছি না, মানে এত কষ্ট করার পর আমরা কিছু পাবো না সরকার সব নিয়ে নেবে? 750 কেজি 10% মানে 75 কেজি, তার 5 ভাগের 1 ভাগ মানে প্রায় 15 কেজি। প্রত্যেকে 15 কেজি কয়েনের দাম পাবো, যার এক একটার দাম প্রায় 2 লাখ টাকা। এই 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 কি হলো, কি হলো? অর্থের অঙ্কটা শুনে সৈকত মূর্ছা যেতে যেতে নিজেকে সামলে নিল। সৌম সৈকতকে ধরে নিয়ে জিজ্ঞাসা করলো, ভাই তুই ঠিক আছিস তো? না রে ভাই, আমি এখন স্বর্গে পরিদের সঙ্গে হাওয়ায় উঠছি। কেউ আমায় ধর, ধর আমায়। যা বলেছিস।